ওকে, ওকে, বিসমিল্লাহ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথমে আমরা আহ, কিছু কথা দিয়ে শুরু করতে চাই, সেটা হলো যে ইন্টারটোকেন্টারিক ফ্র্যাকচার এটা হচ্ছে কাদের জন্য। অর্থাৎ আমাকে তো দেখাটা নেসেসারি না, তাই না? আমি তো শুয়ে ক্লাসটা নিতে চাচ্ছি, মানে এই ট্যাবটা শুয়ে রেখে। আপনি যেভাবে খুশি ক্লাস নেন, যেভাবে আচ্ছা, আপনার কমফোর্টেবল। তাহলে আমাদের এটা হচ্ছে ইন্টারটোকেন্টারি ফ্র্যাকচার, হচ্ছে যাদের এটা দিয়ে আমাদের নিটোর লাইফ শুরু করতে হয়। এটা একেবারে যারা বিগিনার্স তাদের জন্য, এবং অ্যাডভান্স যারা বা যারা অলরেডি ইন্টারটোকেন্টারি ফ্র্যাকচার প্রেজেন্ট করছেন তাদের জন্য হয়তো বা রিভাইসড হবে, কিন্তু এটা ফ্রুটফুল হবে বা লাভবান হবে একদম নিউ কামার যারা, তাদের জন্য আর কি। আচ্ছা, আমি এখানে একটু কারেকশন দিতে চাই। জি সেটা জি হচ্ছে আহ এটা কিন্তু পরীক্ষার কেস, ইন্টারটোকেন্টারিক ফ্র্যাকচার। জি জি সুতরাং শুরু দিয়ে শুরু করলেও এটা কিন্তু শেষে গিয়েও পাগলের মতো এটা পড়তে হয়। শুধু জি থিওরিটিক্যাল না, এটার অস্পিতে এটা থাকে, লং কেসে থাকে, এটা জি ভাইবাতে থাকে, সব জায়গায় আপনার টোকেনটা লাগবে। এমনকি কোন কোন রেসিডেন্টরা যারা ইউনিটে ভালো করে তাদের কিন্তু ডিএসএস করতে দেয়া হয়। এবং আমি জি জি কিন্তু প্রত্যেকটা ইউনিটে যে যে স্যারদের কাছে বলে আসি যে স্যার, আমাদের এই ট্রেনটা আসলে চালু করা উচিত, যে প্রত্যেকটা রেসিডেন্ট 3 মাস পরে কিংবা তার শেষের দিকে অন্তত একটা ওটি ইন্ডিভিজুয়ালি শেষ করে সেই ইউনিট থেকে বের হবে। জি জি কেমন? ওস্তাদ। আমরা আমরা জি যেরকম একটা অ্যাপেন্ডিসেক্টমি কিংবা একটা সিজারিয়ান সেকশন করে আসছি ইন্টার্ন লাইফে, এখন তো আমরা পোস্ট গ্রাজুয়েট। এখন তো এটা আমাদের একটা প্রাপ্য জিনিস। এটা জি এমন না যে ওরা আমাদের দিতেছে, এটা আমাদের কোর্সের একটা এমএস ডিগ্রি একজন পাইলো কিংবা একজন ডিপ্লোমা, একজন এফসিপিএস ডিগ্রি পাইলো, সে একটা ডিএসএস করতে পারে না, সেটা প্লেটিং করতে পারে না। এটা তো একটা ইনস্টিটিউটের বদনাম। জি জি তো এই এই ব্যাপারটা নিয়ে স্যারদের সাথে কথা হয়েছে, ইনশাল্লাহ খুব দ্রুতই সব রেসিডেন্টরা ইন্ডিভিজুয়ালি ওটি করতে পারবে। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে, আমিন আমিন। তো স্যার প্রথমে আমরা ইন্টারটোকেন্টারিকের শুরুতে আমরা যেটা বলবো যে আসলে ট্রোকেন্টারিক বা ইন্টারটোকেন্টারিক রিজিয়ন কোনটা। এক্ষেত্রে আহ, তিনটা কথা বলে বা তিনটা কথা বই পুস্তকে লেখা আছে, যে পারটোকেন্টারিক ফ্র্যাকচার, ইন্টারটোকেন্টারিক ফ্র্যাকচার, আর এটা হচ্ছে পেরিটোকেন্টারিক ফ্র্যাকচার। তো প্রথমে আমরা যেহেতু ইন্টারটোকেন্টারিক ফ্র্যাকচার, তো আমরা ইন্টারটোকেন্টারিক রিজন দিয়ে শুরু করি, যে ফ্র্যাকচার লাইন পাসেস ফ্রম গ্রেটার টোকেন্টার টু লেজার টোকেন্টার। আর আইদার টোকেন্টার দিয়ে যদি যায়, পার মানে কি প্রতি টোকেন্টার, যে কোনো একটা টোকেন্টার দিয়ে যদি ফ্র্যাকচার হয় সেটা হচ্ছে পার টোকেন্টারিক ফ্র্যাকচার। আর যদি টোকেন্টারিক রিজিয়নের উপরে অথবা নিচে ফ্র্যাকচার হয় সেটা তো পেরি টোকেন্টারিক ফ্র্যাকচার। এটা খুবই বেসিক কথা, এবং নতুনদের জন্য প্রথমে বা আমরা যখন নতুন পড়ছিলাম যে কোন রিজিয়নটা আসলে টোকেন্টারিক রিজন, এটা জানা খুব গুরুত্বপূর্ণ। এবং এই ক্ষেত্রে স্যারেরা মাঝে মাঝে প্রশ্ন করে যে হিপ ফ্র্যাকচার বা প্রক্সিমাল ফিমোরাল ফ্র্যাকচার আসলে বলতে কি বোঝায়, বা প্রক্সিমাল ফিমোরাল ফ্র্যাকচার কি জিনিস। তো সেক্ষেত্রে প্রক্সিমাল ফিমোরাল ফ্র্যাকচার কিন্তু পরের চিত্র, পরের লাইনের যে চিত্রটা এখানে পাওয়া যাবে, যে হেড ফ্র্যাকচার, নেক ফ্র্যাকচার, তারপরে ইন্টারটোকেন্টারি ফ্র্যাকচার এবং সাবটোকেন্টারিক ফ্র্যাকচার, এই তিনটা মিলে হিপ ফ্র্যাকচার বা প্রক্সিমাল ফিমোরাল ফ্র্যাকচার। এই চারটা মিলে। তো প্রক্সিমাল ফিমোরাল ফ্র্যাকচারের মধ্যে একটা পার্ট হচ্ছে টোকেন্টারিক ফ্র্যাকচার। তো প্রক্সিমাল ফিমোরাল ফ্র্যাকচার বা হিপ ফ্র্যাকচারকে আমরা এখানে আবার দুই ভাগে ভাগ করতে পারতেছি, যে হেড এবং নেক এটা হচ্ছে ইন্টারক্যাপসুলার, আর টোকেন্টার এবং সাব টোকেন্টার বা ইন্টারটোকেন্টারি ফ্র্যাকচার এবং সাব টোকেন্টারি ফ্র্যাকচার হচ্ছে এক্সট্রা ক্যাপসুলার ফ্র্যাকচার। চিত্রতে আমরা হয়তো বা সুন্দর দেখতে পাচ্ছি এখানে, এটা হেড, এটা নেক, এটা টোকেন্টার, সাব টোকেন্টার। এই চিত্রতে একই কথা বলা আছে, প্রথমেই বলা আছে যে ইন্টারটোকেন্টারি ফ্র্যাকচার আর এক্সট্রা ক্যাপসুলার ফ্র্যাকচার। তারপরে কথা বলা আছে যে এই ফ্র্যাকচার, হোয়াই সাচ ফ্র্যাকচার টেন্ডস টু ইনার্ট উইদাউট ডিফিকাল্টি এন্ড সিন্ড্রোম কজেস এভাসকুলার নেক্রোসিস। মানে এই রিজিয়ন যেহেতু মেটাফাইসিয়াল রিজিয়ন, ইন্টারটোকেন্টারিক রিজিয়নটা হচ্ছে মেটাফাইসিয়াল রিজিয়ন। এটাও মাঝে মাঝে স্যার প্রশ্ন করে যে আমার এই ফ্র্যাকচারটা কোন রিজিয়নের, তো মেটাফাইসিয়াল রিজিয়নের। তো যার কারণে যেহেতু মেটাফাইসিয়াল, এটা হাইলি ভাস্কুলার এরিয়া, এখানে ইউনিয়নটা হবে, এখানে কোনো নন ইউনিয়ন হবে না। ইউনিয়ন হবে এনিহাও, ইউনিয়ন হবে, ইউনিয়নটা মেন মেন ইউনিয়ন হতে পারে, তবে ইউনিয়ন হবে এখানে। আমরা সামনের দিকে যদি আগাই,
তো যেটা এই ট্রোকেন্টার বা ইন্টারট্রোকেন্টারিক রিজন পড়ার আগে আমাদের এই ফিমারের প্রক্সিমাল ফিমারের অ্যানাটমিটা সম্বন্ধে ভালো জানতে হবে। এই অ্যানাটমির অ্যাটাচমেন্ট সম্বন্ধে ভালো জানতে হবে। এটা জন্য আমি অবশ্য ফিমারটা নিয়ে আসছি। তো এখানে আমি প্রথমে প্রক্সিমাল ফিমার, ওস্তাদ আমার কথা শুনতে পাচ্ছেন তো নাকি? হ্যালো, শুনতে পাচ্ছি আগান। ওকে। তাহলে প্রক্সিমাল ফিমারে আমরা প্রথমেই বোনস অ্যানাটমি দেখানোর সময় স্ক্রিন শেয়ার বন্ধ করে পুরো ছবিটা বড় করা যায় না একবারে? আপনি পুরো স্ক্রিন জুড়ে থাকবেন। হ্যাঁ, গুড। এটা আবার ঝামেলা হবে, আপনি এমনি দেখাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি, সমস্যা নাই। ছোট্ট দেখায় পিচ্ছি। তাও আমরা বুঝতে পারবো, না হলে আবার এদিক ওদিক টাইম বেশি লাগবে। আচ্ছা আচ্ছা, তাহলে এটাই করলাম। তাহলে এখানে প্রথমে যে আমাদের যে ট্রোকেন্টার, বিশেষ করে প্রক্সিমাল ফিমারের অ্যাটাচমেন্ট বলতে এখানে আমাদের ট্রোকেন্টারিক অ্যাটাচমেন্টটা জানতে হবে। প্রথমে এই যে আমার হাতের এই রিজিয়নটা তো গ্রেটার ট্রোকেন্টার, একটু ইয়া ঘোরালে এটা তো লেজার ট্রোকেন্টার। তো গ্রেটার ট্রোকেন্টার এবং লেজার ট্রোকেন্টারের মাঝে তো ইন্টারট্রোকেন্টারিক রিজিয়ন। তো সামনের দিকে এই ট্রোকেন্টার থেকে এই লেজার ট্রোকেন্টারের মাঝখানে বা সামনের দিকে ইন্টারট্রোকেন্টারিক লাইন, এই যে আমি হাত যেই বরাবর গিয়েছে এই বরাবর হচ্ছে ইন্টারট্রোকেন্টারিক লাইন। পিছন দিক থেকে যদি আমি ঘুরাই এই গ্রেটার ট্রোকেন্টারের টিপ অফ দ্য গ্রেটার ট্রোকেন্টার থেকে যদি আমি লেজার ট্রোকেন্টারের বেস পর্যন্ত যাই, তাহলে পিছন পাশে হচ্ছে ইন্টারট্রোকেন্টারিক ক্রেস্ট, এবং ক্রেস্টের মাঝখানে একটা উঁচু টিউবারকল থাকে, এটার নাম কোয়াড্রেট টিউবারকল, কারণ এখানে কোয়াড্রাটাস ফিমোরিস মাসল অ্যাটাচমেন্ট নেই। তো আমরা সামনে থেকে শুরু করি। প্রক্সিমাল গ্রেটার ট্রোকেন্টারকে প্রথমে আমরা তিনটা সারফেসে ভাগ করব: এন্টেরিয়র সারফেস, ল্যাটারাল সারফেস এবং মিডিয়াল সারফেস। এই তিনটা সারফেসে ভাগ করবো এবং তিনটা সারফেসের মাসল অ্যাটাচমেন্ট গুলো আমাদের জানতে হবে। আমাদের অ্যান্টেরিয়র সারফেসে তো আমরা জানি গ্লুটিডিয়াস মিনিমাস এখানে অ্যাটাচমেন্ট হয়, ল্যাটারালে লাগে গ্লুটিয়াস মিডিয়াস। আর মিডিয়াল সারফেসটা তো দেখানো কঠিন হবে, আমি দেখানোর চেষ্টা করতেছি। পিছন থেকে এটা তো ট্রোকেন্টারিক ফসা, সামনে থেকে সামন থেকে যদি আমরা পিছন দিকে যাই, মিডিয়াল সারফেসের সামনে থেকে যদি পিছনে যাই আমরা, তাহলে প্রথমে জেমেলি সুপিরিয়র, দেন অপ্রিয়র ইন্টারনাস, দেন জেমেলি ইনফিরিয়র, এবং সবশেষে ট্রোকেন্টারিক ফসা বা পাইরিফর্ম ফসাতে লাগবে অপ্রিয়র এক্সটার্নাস। তাহলে আবার যদি আমি রিভিশনে আসি, ট্রোকেন্টারিকের অ্যান্টেরিয়র সারফেসে গ্লুটিয়াস মিনিমাস, ল্যাটারাল সারফেসে গ্লুটিয়াস মিডিয়াস, এবং মিডিয়াল সারফেসের অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র যদি আমরা আসি, তাহলে জেমিলি সুপিরিয়র, দেন অপ্রিয়র ইন্টারনাস, দেন জেমিলি ইনফিরিয়র। এর পিছন পাশে আছে ট্রোকেন্টারিক ফসা, এই ফসাতে লাগবে অপ্রিয়র এক্সটার্নাস অ্যাটাচমেন্ট। এরপরে পিছনে আমরা যেহেতু আছি, তাহলে পিছনে যে ইন্টারট্রোকেন্টারিক ক্রেস্টের এখানে থাকবে কোয়াড্রেট টিউবারকল, এখানে ইনসারশন নেবে কোয়াড্রাটাস ফিউমোরিস। এবং আমরা সামনের দিকে যদি আসি, ইন্টারট্রোকেন্টারিক লাইনের ল্যাটারাল অংশে লাগবে ভাস্টাস ল্যাটারালিস এবং মিডিয়াল অংশে ভাস্টাস মিডিয়ালিস, ইনফ্রোমিডিয়ালি ভাস্টাস মিডিয়ালিস, আর সুপ্রোল্যাটারালি হচ্ছে ভাস্টাস ল্যাটারালিস। এই মোটামুটি প্রক্সিমাল ফিমোরের অ্যাটাচমেন্ট। তো এটা জানা কেন গুরুত্বপূর্ণ, এখানে একটা জিনিস বাদ গেল যে লেজার ট্রোকেন্টারে স্যাররা জানতে চায় অ্যাটাচমেন্ট কি এবং অ্যাটাচমেন্টের কথায় কোন জায়গায় কোনটা অ্যাটাচমেন্ট হয়। যে লেজার ট্রোকেন্টারে তো অ্যাটাচমেন্ট নেয় হচ্ছে ইলিওসোয়াস, তো ইলিওসোয়াসের ইলিয়াকাস অংশ কোথায় নেয় আর সোয়াস কোথায় নেয়? বেজের দিকে নেয় বেজের দিকে। হ্যালো, শুনতে পাচ্ছেন তো নাকি? বেজে লেজার ট্রোকেন্টারের বেজে হচ্ছে ইলিয়াকাস আর এপেক্সের সোয়াস মেজন মাসল এখানে ইনসারশন নেবে। এটা যেহেতু এখানে ইনসারশন হয়, তাহলে অরিজিনও জানতে হবে। আমরা তো জানি যে সোয়াস মেজর থরাসিক 12 এবং লাম্বার 1 2 3 4 5 এর ট্রান্সভার্স প্রসেস, এবং লাম্বার 1 থেকে লাম্বার 5 এর বডি এবং ইন্টারভার্টিবল ডিস্ক থেকে অরিজিন নেয়। আর ইলিয়াকাস হচ্ছে ইলিয়াক বোনের ইলিয়াক ফসা থেকে অরিজিন নেয়। আপনি জানি যে সোয়াস মেজর মিডিয়ালি থাকে, ইলিয়াকাস ল্যাটারালি থাকে। এই মাসলগুলো আমাদের এখানে এটা জানতে হলো, অ্যাটাচমেন্ট জানতে হবে। এর মধ্যে একটা জিনিস এখানে বাদ গেছে, সেটা হচ্ছে যে টিপ অফ দা গ্রেটার ট্রোকেন্টারে কি ইনসারশন নেয় বা কি অ্যাটাচমেন্ট নেয়। এখানে আসে পাইরিফর্মিস মাসল, এখানে আসলে পাইরিফর্মিস মাসল ইনসারশন নেয়।
তো এরপরে আমরা যদি এটার ইম্পর্টেন্সটা কি, এই মাসল অ্যাটাচমেন্ট আমরা জানতে হবে কেন? এটা জানতে হবে এই কারণে যে আমাদের যখন টোকেন ডাইরেক্ট ফ্র্যাকচার হবে তখন প্রক্সিমাল ফ্র্যাগমেন্টের কি অবস্থা হবে, ডিস্টাল ফ্র্যাগমেন্টের কি অবস্থা হবে, এটা জানার জন্য আমাদের এই অ্যাটাচমেন্ট গুলো জানতে হবে। প্রক্সিমাল ফ্র্যাগমেন্ট কি অবস্থায় থাকবে সেটা নির্ধারিত হবে এই অ্যাটাচমেন্টের এই মাসলগুলোর ফাংশনের উপর। যেমন গ্লুটিয়াস মিডিয়াস মেইনলি অ্যাবডাকশন করবে, ইলিওসোয়াস ফ্লেকশন করবে, আর বাকি যেগুলো মাসল যেমন সুপিরিয়র জেমিলি, অপটোরিয়র ইন্টারনাস এবং ইনফেরিয়র জেমিলি, কর্টাটাস ফেমোরিস, অপটোরিয়র এক্সটার্নাস, এগুলো এক্সটার্নাল রোটেশন করবে। এই জন্য এগুলাকে মেইনলি শর্ট রোটেটরস বলে। শর্ট রোটেটরস মানে শর্ট এক্সটার্নাল রোটেটরস, এরা এক্সটার্নাল রোটেশন করে। এই জন্য যদি আমরা ইন্টারটোকেন্টারি ফ্র্যাকচার হলে স্যার জিজ্ঞাসা করে যে প্রক্সিমাল ফ্র্যাগমেন্ট কি হবে, প্রক্সিমাল ফ্র্যাগমেন্টের অবস্থা কি হবে, ডিস্টাল ফ্র্যাগমেন্টের অবস্থা কি হবে। তো প্রক্সিমাল ফ্র্যাগমেন্টের অবস্থা কি হবে এটার জানার আগে আমাদের যেটা জানতে হবে যে লেজার টোকেনটা প্রক্সিমাল ফ্র্যাগমেন্টের সাথে অ্যাটাচমেন্টে থাকবে নাকি লেজার টোকেনটা ডিস্টাল ফ্র্যাগমেন্টের সাথে থাকবে। যদি লেজার টোকেনটা প্রক্সিমাল ফ্র্যাগমেন্টের সাথে থাকে সেক্ষেত্রে প্রক্সিমাল ফ্র্যাগমেন্ট তো যেহেতু এখানে শর্ট এক্সটার্নাল রোটেটর প্রক্সিমাল ফ্র্যাগমেন্টের সাথে, সেটা এক্সটার্নাল রোটেটেড থাকবে প্লাস ফ্লেক্স থাকবে। আর ডিস্টাল ফ্র্যাগমেন্টের সাথে অ্যাটাচমেন্ট থাকবে মেইনলি অ্যাডাক্টর গ্রুপ অফ মাসল। এখানে অ্যাডাক্টরসের সাথে পিছনে হ্যামস্ট্রিং থাকবে, সামনে কর্টাটাস কোয়াড্রিসেপস ফিমোরিস মাসলও থাকবে। আলটিমেটলি কম্বাইন অ্যাকশনে ডিস্টাল ফ্র্যাগমেন্ট অ্যাডাক্টেড এবং মেইনলি এক্সটার্নালি রোটেটেড অবস্থায় থাকবে। এখানে একটা প্রশ্ন আসে যে এটা এক্সটার্নালি রোটেটেড কিভাবে থাকে। তো এক্সটার্নাল রোটেটেড ডিস্টাল ফ্র্যাগমেন্ট কিভাবে হয়, এটা মেইনলি যখন ইন্টারটোকেন্টারি রিজনে ফ্র্যাকচার হয় তখন অ্যাডাক্টর ম্যাগনাস মাসলের পুলের কারণে মেইনলি এটা এক্সটার্নালি রোটেটেড হয় ডিস্টাল ফ্র্যাগমেন্ট। এবং বডির কিছু নিজস্ব গ্র্যাভিটির অ্যাকশনের কারণে এক্সটার্নাল রোটেটেড, এটা একটু ন্যাচারাল টেন্ডেন্সি যে এক্সটার্নাল রোটেটেড থাকবে, কিন্তু মেইনলি এক্সটার্নালি রোটেটেড থাকবে অ্যাডাক্টর ম্যাগনাস মাসলের পুলের কারণে। আমার কথা কি সবাই বুঝতে পারতেছেন? আমি কিন্তু বুঝতে পারতেছি না। ভাই বুঝতে পারতেছি, বোঝা যাচ্ছে। একটু মাঝে মাঝে একটু ইয়ার দিলে এক দুইজন আর কি, তাহলে বোঝা যাইতো যে আমি বলতেছি কি বলতেছি না। অ্যাডাক্টর ম্যাগনাস মিডিয়াল গ্রুপের মাসল, তাহলে এইটা যদি পুল করে তাহলে এটা আপনার যে অ্যাডাকশন বা এরকম হওয়ার কথা না, মিডিয়ালি রোটেশন হওয়ার কথা না, ওয়াই এটা হচ্ছে এক্সটার্নাল রোটেশন হবে। এটা হচ্ছে যে অ্যাডাক্টর ম্যাগনাসটা মেইনলি পোস্টেরিয়র যে লিনিয়া অ্যাসপেরা, এই লিনিয়া অ্যাসপেরা অ্যারাউন্ডে এটা লাগানো থাকে। যখন আমাদের সেপারেটেড হয়, ইন্টারটোকেন্টারি যখন ফ্র্যাকচার হয় তখন অ্যাডাক্টর ম্যাগনাস যখন পুল করে, এটা তো অরিজিন উপর থেকে অরিজিন নেয়, অরিজিন তো পিবিক ট্রেস ওই জায়গা থেকে অরিজিন নেয়। তো যখন নিচ থেকে এটা টান মারে আর উপরে তো এটা একদম তখন তো ফ্র্যাকচার অবস্থায় আছে, এটা তো অ্যাটাচড অবস্থায় নাই, নিচ থেকে টানার কারণে এটা এক্সটার্নালি রোটেটেড হয়ে যায়। এটা আমি হয়তো ওই ব্যাখ্যাটা এখানে দিয়েছি, সামনে একটু আসবে আপনারা দেখতে পাবেন। তো আমরা প্রক্সিমাল ফিমোরাল অ্যাটাচমেন্টে এখান থেকে একটু যে সামনে আগাই, এই চিত্রতে আমরা দেখতে পাচ্ছি এই পিছন পাশে এটা প্রক্সিমাল ফিমোরাল অ্যানাটমি, একটা ফ্রম পোস্টিরিয়র সাইড থেকে এখানে দেখা যাচ্ছে গেটার টোকেন্টার, এখানে যে টোকেন্টারি কোয়াড্রেট টিউবারকল, এখানে কর্টাটাস ফিমোরিস মাসল এখানে অরিজিন নেয়। আর এই যে পিছন পাশে যে লিনিয়া অ্যাসপেরা, এই লিনিয়া অ্যাসপেরাতে মেইনলি অ্যাডাক্টর ম্যাগনাস এই ব্যান্ডাতে লাগানো থাকে একদম এই শুরু থেকে শেষ পর্যন্ত, যার কারণে পুলের কারণে এক্সটার্নালি রোটেটেড হয়। এখানে দেখেন নেক শেপ অ্যাঙ্গেল এর পরবর্তীতে আসছে, এটা আমরা জানি নর্মালি 120 থেকে 125, এটা জাস্ট পরবর্তীতে অ্যাপ্লিকেশন আসবে। এখন আসলে আমরা তো ইন্টারটোকেন্টারি রিজন করলাম, কিন্তু এক্সরেতে কি কেমন দেখা যায় এটা আসলে বিগিনার্সদের জন্য, যে গেটার টোকেন্টার থেকে লেজার টোকেন্টার দিকে এটা এটা বিভিন্ন আসলে এক্সরে দেখানো যে এগুলো ইন্টারটোকেন্টারি ফ্র্যাকচার। সামনের দিকে আগাবো আমরা। ইন্টারটোকেন্টারিক রিজনের ফ্র্যাকচারের মেকানিজম এবং ইনজুরি, এটা আমরা সবাই জানি যে যে কোনো ফ্র্যাকচার, বিশেষ করে লং বোনের ফ্র্যাকচার গুলা মেকানিজম ইনজুরি দুই ধরনের হয়, একটা হলো ইয়াং এজে, একটা ওল্ডার এজে।
ইয়াং এজে সচরাচর হাই ভেলোসিটি ট্রমা, এবং ওল্ড এজে আমরা জানি যে লো ভেলোসিটি ট্রমা বা ফল ফ্রম হাইট বা ফল অন, আমরা তো সবাই বলি ফল অন স্লিপারি গ্রাউন্ড। এই ফল হলে আমাদের মেইনলি ইন্টারটকেন্টারিক রিজনে ফ্র্যাকচারটা হয়। ইয়াং এজে হইতে পারে না, ইয়াং এজে হইতে পারে, সেক্ষেত্রে এটা হাই ভেলোসিটি ট্রমা হইতে হবে। এবং ইয়াং এজে যদি কোনো প্যাথোলজিক কন্ডিশন বোনসে থাকে সেক্ষেত্রে হতে পারে। আমরা এখানে এই ইয়াটা দিয়ে আমি একটা জিনিস দেওয়ার চেষ্টা করেছি যে যে ফল যে হয়, কেন ফল হয়, এই যে কেন ফল হয়। আমরা তার আগে আমরা নর্মালি যেটা জানা যে টকেন্টারিক ফ্র্যাকচার এজটা জানতে হবে। এজ হলো 7 to 8 ডিকেড, এবং ইউজুয়ালি সেক্স হচ্ছে ফিমেল সেক্স, ফিমেল সেক্সদের হয় বেশি, এবং এজ 7 to 8 ডিকেটে। তো 7 to 8 ডিকেটে কেন হয়? এর অন্যতম কারণ হচ্ছে যে এই সময়ে এই পেশেন্টদের ফল ফ্রম হাইট হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, বা এই সময় ফল ফ্রম হাইট হয়। এটা কেন হয় এটার জানার এখানে কিছু কজ আছে। যেমন দেখেন যে তাদের এই অবস্থায় ডিমেনশিয়া হয়, কেউ পার্কিনসনিজমে ঘটে, গেইট প্রবলেম হয়, ভিজুয়াল ইম্পারমেন্ট হয়, অন্যান্য মেডিকেশন খায়, সহ অন্যান্য কারণে লেবাইল ব্লাড প্রেশার, এক জায়গায় দেখলাম যে লেবাইল ব্লাড প্রেশার থাকে তাদের, লেবাইল ব্লাড প্রেশার, রিফ্লেক্স কমে যায়, যার কারণে এই সময় ভাস্কুলার ডিজিজ থাকে, কো এক্সিস্টিং মাস্কুলোস্কেলেটাল প্যাথোলজি, এই সমস্ত কারণে এই সময় ফলটা হয়। যার কারণে আবার যেহেতু এই যে অস্টিওপোরোটিক বোন হয়, এই ফলের কারণে ওই এই রিজিয়নটা ভেঙে যায়। আচ্ছা এখন ভাই, এখানে আমি আরেক একটা জিনিস একটু অ্যাড করি, সরি ভাই। সেটা জি হচ্ছে স্যাররা যখন জিজ্ঞেস করে যে এই বয়সে কেন হয়, আমাদের বইয়ের দুইটা অ্যান্সার দিতে হবে। এক হচ্ছে ভিজুয়াল ডিস্টারবেন্স, আর 2 নাম্বার হচ্ছে লস অফ ব্যালেন্স। ব্যালেন্স, জি আর জি আর যখন রিটেনে লিখবো তখন আপনার মতো এভাবে লিখবো। জি 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 জি। এখানে আমরা আরেকটু সামনে নেকের সাথে আমরা পার্থক্য করার জন্য আরো কিছু জিনিস পড়বো, তো আমরা আসতেছি সামনে। তো তার আমরা তো ইন্টারটোকেন্টারিক সম্বন্ধে আমাদের একটা সামান্য ধারণা হলো। সামনে আমরা যাব যে এটার এখন ওই ফ্র্যাকচারের ক্লাসিফিকেশন আমরা পড়তে চাচ্ছি। আসলে আমরা একটু শর্ট করবো হয়তোবা। তো ক্লাসিফিকেশন এখন ক্লাসিফিকেশন আছে মেইনলি 4 ধরনের। ইন্টারটোকেন্টারিক রিজনের ক্লাসিফিকেশন কাইল ক্লাসিফিকেশন আছে, এও ক্লাসিফিকেশন, বয়েড এন্ড গ্রিফিন ক্লাসিফিকেশন, এভান্স ক্লাসিফিকেশন। ফাইনাল দেওয়া লাগে না। প্রশ্ন হলো এত ক্লাসিফিকেশন কেন? কারণ নো সিঙ্গেল ক্লাসিফিকেশন সিস্টেম হ্যাজ অ্যাচিভড রিলেবল রিপ্রোডাক্টিভ ভ্যালিডিটি। মানে কোন সিঙ্গেল ক্লাসিফিকেশন সিস্টেম ইন্টারটোকেন্টারিক রিজনে যে ধরনের ফ্র্যাকচার গুলো হয় এই ফ্র্যাকচারটাকে বর্ণনা করতে পারেনি, যার কারণে এতগুলা সিস্টেম বা ক্লাসিফিকেশন তৈরি হয়েছে। এবং আমাদের ওয়াইড অ্যাকসেপ্টেড বা আমাদের এখানে যে ক্লাসিফিকেশনটা সবচেয়ে জনপ্রিয় সেটা হচ্ছে কাইল ক্লাসিফিকেশন। যদিও বর্তমানে সুয়াস স্যার এও ক্লাসিফিকেশনটা ধরতেছেন, এটাও জানতে হবে। এবং মাঝে মাঝে সুবীর স্যার ইভান্স ক্লাসিফিকেশন ধরে। তো সুতরাং আলটিমেটলি সব ক্লাসিফিকেশনই জানতে হচ্ছে। কিন্তু প্রাথমিক অবস্থায় একজন স্টুডেন্ট আমরা যখন প্রথম শুরু করি তখন আমরা কাইল ক্লাসিফিকেশন দিয়ে শুরু করি, এবং স্যারেরা এই ক্লাসিফিকেশন শুনতে চায়, এবং উইদাউট এনি ল্যাকিং বা মিসিং, কোনো ওয়ার্ড মিসিং তারা শুনতে চায় না। প্রত্যেকটা পয়েন্ট তারা এখানে শুনতে চায়, প্রত্যেকটা টাইপের জন্য। যেমন টাইপ 1 হচ্ছে আনডিসপ্লেসড আনকমিউনিটেড, টাইপ 2 ডিসপ্লেসড মিনিমাল কমিউনিটেড লেজার টোকেন্টার ফ্র্যাকচার ভ্যারাস, টাইপ 3 ডিসপ্লেসড গ্রেটার টোকেন্টার ফ্র্যাকচার কমিউনিটেড ভ্যারাস, টাইপ 4 সিভিয়ারলি কমিউনিটেড সাবটোকেন্টারি এক্সটেনশন অলসো রিভার্স অবলিক। প্রত্যেকটা ওয়ার্ড শুনতে চায়, তার মানে এটা প্রত্যেকটা ওয়ার্ড মনে রাখতে হবে। যেমন এখানে আমি মনে রাখছি টাইপ 2 3 আমার পেজ লাগে, 1 4 পেজ লাগে না। এইখানে ডায়াবেটিস মেলিটাস হয় ডিসি দের, তাহলে ঝামেলা কম হয়। কারণ ডিসপ্লেস মিনিমালি কমিউনিটেড, ডিসপ্লেস কমিউনিটেড। আর টুর ক্ষেত্রে লেজার টোকেন্টার ফ্র্যাকচার, ভ্যারাস তো এর ক্ষেত্রে কমনই। টুর ক্ষেত্রে লেজার টোকেন্টার ফ্র্যাকচার, আর 3 তে গ্রেটার টোকেন্টার ফ্র্যাকচার। আবার 3 4 এর মধ্যে পার্থক্য তো সিভিয়ারলি কমিউনিটেড থাকবে। মানে এটা আমরা কিভাবে এক্সরে তে বুঝবো? এটা আমরা মেইনলি আমরা গ্রেটার টোকেন্টারের দিকে তাকাবো। গ্রেটার টোকেন্টারের দিকে যদি দেখি যে গ্রেটার টোকেন্টার ফ্র্যাকচার আছে, তাহলে বুঝবো সেটা 4। আর যদি দেখি যে গ্রেটার টোকেন্টার ইনটেক বা এইভাবে কমিউনিটেড ফ্র্যাকচার নাই, সেক্ষেত্রে আমরা 3 তে থাকবো। অনেক সময় 3 4 বোঝা যায় না, রিভার্স অবলিক তো আছেই, কিন্তু 3 4 অনেক সময় বোঝা যায় না। তো
তো সেক্ষেত্রে আমরা গেটার টগেন্টার ফ্র্যাকচার আছে কিনা সেটা এইভাবে দেখতে পারি। এক্ষেত্রে টাইপ কাইল ক্লাসিফিকেশনের মধ্যে বলতে হবে যে টাইপ 1 এবং টাইপ 2 এটা হচ্ছে স্টেবল ফ্র্যাকচার, আর 3, 4 হচ্ছে আনস্টেবল ফ্র্যাকচার। আনস্টেবল ফ্র্যাকচার এটা ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি ও ভাইয়া, মানে গেটার টোকেনটার ফ্র্যাকচার হইলে কি আমরা টাইপ 4 বলবো? মানে যদি সাব টোকেনটারিক এক্সটেনশন না থাকে অথবা রিভার্স সলভিং না হয়। না, যদি ফ্র্যাকচার মানে এক্স তে আমরা যদি দেখতে চাই, অনেক সময় এক্স তে 3, 4টা আলাদা করা যায় না। তো মনে হয় যে এটা মনে 4 কিনা বা 3 কিনা, তখন গেটার টোকেনটা কনফিউশন চলে আসে। কনফিউশন আসে। তখন গেটার টোকেনটার যদি ফ্র্যাকচার থাকে জি। তাহলে সাথে যদি গেটার টোকেনটার ফ্র্যাকচার মানেই তো সিভিয়ারলি কমিউনিকেটেড হলো, আর সাথে সাবটোকেন্ডারিক এক্সটেনশন থাকতে হবে। সেই এক্সটেনশনটা যদি রিভার্স অবলিক হয় তাহলে তো কোনো কথাই নেই, টাইপ 4। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। আর হইলো স্টেবল ফ্র্যাকচার আনস্টেবল ফ্র্যাকচার যখন আসলো, তখন এইখানে স্যারেরা আবার ধরবে যে হোয়াট ইজ স্টেবল ফ্র্যাকচার, হোয়াট ইজ আনস্টেবল ফ্র্যাকচার। এই কিছু সংজ্ঞা, এই সংজ্ঞাগুলো জেনে নিতে হবে। আমরা তো জানি যে আপনার ফিজিওলজিক্যাল লোড, after reduction, after physiological load, if fracture fragment are displaces, then it is known as unstable fracture. If fracture fragment are not displaces, then it is known as stable fracture. রিডাকশন করার পরে ওয়েট বিয়ারিং এর পর যদি ফ্র্যাকচার ফ্র্যাগমেন্ট গুলো ডিসপ্লেস হয়ে না যায়, সেক্ষেত্রে সেটা স্টেবল, আর যদি ডিসপ্লেস হয়ে যায় সেটা আনস্টেবল ফ্র্যাকচার। এক্ষেত্রে সংজ্ঞাগুলো ধরে, যেহেতু এখন তখন এখানে বলবে যে আপনি কাইল ক্লাসিফিকেশনের মধ্যে স্টেবল কোনটা, টাইপ 1, টাইপ 2 স্টেবল, আনস্টেবল হচ্ছে টাইপ 3, 4। স্টেবল কোনটা না এটা জানা জরুরি, এই জন্য যে স্টেবলের ক্ষেত্রে এক ধরনের আমাদের ম্যানেজমেন্ট আসবে, আর আনস্টেবলের ক্ষেত্রে এক ধরনের ম্যানেজমেন্ট আসবে। এক্ষেত্রে এও ক্লাসিফিকেশনটা ইদানিং সুহাস স্যার খুব ধরে, এবং এটা আসলে জানতে হবে। ক্লাসিফিকেশন আমার মনে হয় পরবর্তীতে যদি আমরা সময় পাই তাহলে এও বাকি ক্লাসিফিকেশন গুলো আলোচনা করা যেতে পারে। ওস্তাদে কি বলে, ক্লাসিফিকেশন কি আলোচনা করে যাব নাকি সামনের দিকে আগাবো? ভাই ইভানটা বলেন, ইভানটা খুব ধরে। আচ্ছা, ইভান্স ক্লাসিফিকেশনটা আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ। যেমন বই বা ইন্টারন্যাশনাল যেগুলা মানে ইয়াগুলাতে বলা হচ্ছে যে হোয়াই ওয়াজ ইভান্স ক্লাসিফিকেশন ইম্পর্টেন্ট কেন? ইভান্স ক্লাসিফিকেশনে স্টেবল আনস্টেবল ফ্র্যাকচার গুলা ক্লিয়ারলি বলা আছে, এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য এটা জানতে হবে, এবং সুবিস্তার এটা মাঝে মাঝেই ধরে। তো ইভান্স ক্লাসিফিকেশনটা সহজ, খুব কঠিন একটা না, এখানে চিত্র দেওয়া আছে। যেমন টাইপ 1 হচ্ছে 2 part আনডিসপ্লেস, 1 part 2 part আনডিসপ্লেস, জাস্ট ফ্র্যাকচার লাইন বিটুইন দ্য গেটার টোকেন্টার টু লেজার টোকেন্টার, 2 part আনডিসপ্লেস। আর 2 part যদি ডিসপ্লেস হয় টাইপ 2, 2 part আনডিসপ্লেস টাইপ 1, 2 part ডিসপ্লেস টাইপ 2। আর যদি 3 part হয়, 3 fragment ফ্র্যাকচার উইদাউট পোস্টোমিডিয়াল সাপোর্ট বা উইদাউট পোস্টোমিডিয়াল কমিউনিকেশন, যেমন 1 part এখানে 1 part 2 part 3 part, কিন্তু পোস্টোমিডিয়াল অংশ আমার ইনটেক আছে, সেটা হচ্ছে টাইপ 3। আর টাইপ 4 এর ক্ষেত্রে এটাও 3 part হবে, 1 part 2 part 3 part, কিন্তু এখানে পোস্টোমিডিয়াল কমিউনিকেশন থাকবে। তাহলে টাইপ 4 হচ্ছে 3 fragment ফ্র্যাকচার উইদাউট মিডিয়াল সাপোর্ট বা পোস্টোমিডিয়াল সাপোর্ট, অথবা পোস্টোমিডিয়াল সাপোর্ট বলতে আমরা লেজার টোকেন্টারিক ফ্র্যাগমেন্টকেই বুঝি, ডিসপ্লেস লেজার টোকেন্টারিক ফ্র্যাগমেন্ট। যদি এটা হয় তাহলে সেটা টাইপ 4। আর 5 এর ক্ষেত্রে 4 part ফ্র্যাকচার বা 4 fragment ফ্র্যাকচার উইদাউট পোস্টোল্যাটারাল এন্ড পোস্টোমিডিয়াল সাপোর্ট। তাহলে এখানে পোস্টোমিডিয়াল পোস্টোল্যাটারাল দুই জায়গায় ফ্র্যাকচার থাকবে, এবং ফ্র্যাগমেন্ট থাকবে 4, 1 2 3 4 or more বেসিক্যালি। আর টাইপ 6টা হচ্ছে রিভার্স অবলিক প্যাটার্ন ফ্র্যাকচার যদি থাকে, সেটা হচ্ছে টাইপ 6। এটা আমাদের সামিউলের বইটাতে লেখা আছে যে টাইপ 1 এবং টাইপ 2, টাইপ 1 টাইপ 2 হিসেবে ওরা আলোচনা করছে। 1 এর সাব ডিভিশনে এটাকে বলছে 1 এর এ, এটা 1 এর বি, 1 এর সি, 1 এর ডি এবং 1 এর ই, আর এটাকে 2 তে আলোচনা করছে।
এটা যেভাবে হোক একভাবে বললেই হলো। তো 1 ফ্র্যাকচার বা 1 to 5 ফ্র্যাকচারটা লেজার টোকেনটার থেকে আপওয়ার্ডস এবং আউটওয়ার্ডস, আর 2 অথবা 6টা হচ্ছে লেজার টোকেনটার থেকে ডাউনওয়ার্ডস এন্ড আউটওয়ার্ডস বা রিভার্স অবলিক প্যাটার্নে এটা ফ্র্যাকচার লাইনটা করছে, পার্সপন্ড করছে। তো এটা অতটা কঠিন না। যদি টু টাইপ 1 হচ্ছে 2 পার্ট আনডিসপ্লেস। আরেকটা ভাই রাসেল টেইলরটা একটু দেখায় দেন। রাসেল টেইলর ক্লাসিফিকেশন না বয়েড গ্রিফিন ওস্তাদ? রাসেল টেইলর নামে তো রাসেল আচ্ছা টেইলর নামে তো ক্লাসিফিকেশন খুঁজে পাওয়া যায়নি বই পুস্তকে। আচ্ছা ঠিক আছে, এটা ওই সাব টোকেনটার ওইখানে আছে। এখানে আছে মনে হয় মেইনলি। হুম হুম হুম। তাহলে ওকে ভাই, নেক্সট। হ্যাঁ, আমরা সামনের দিকে আগাই। বাস তাহলে একটু একটু দেখলেই হবে। টু পার্ট ডিসপ্লেস, টু পার্ট আনডিসপ্লেস ডিসপ্লেস, 3 পার্ট পোস্টোল্যাটারাল কম্বিনেশন, 3 পার্ট পোস্টোমিডিয়াল কম্বিনেশন, 4 পার্ট উইথ বোথ পোস্টোল্যাটারাল পোস্টোমিডিয়াল, আর সবশেষে রিভার্স অবলিক। ওকে ভাই, আধা ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, আমরা সামনে আগাই। আর মর্নিং সেশনে মানে খুব কমন একটা প্রশ্ন যে ট্রোকেন্টারিক ফ্র্যাকচার না নেক ফ্র্যাকচার, এটা আপনি কিভাবে বুঝবেন? এই প্রশ্নটা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ঘুরায় করে। কখনো বলে যে আপনার পেশেন্ট আপনি এক্সরে দেখেন নাই, তো এক্সরে না দেখা অবস্থায় আপনি বলেন যে এটা ট্রোকেন্টারিক ফ্র্যাকচার না নেক ফ্র্যাকচার। এই প্রশ্নটা এটা মেইনলি করা হয়। বা কেউ ডাইরেক্ট বলে যে ট্রোকেন্টারিক এবং নেক ফ্র্যাকচারের মধ্যে ডিফারেন্স বলো। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে আমরা এই পার্থক্যটা পড়ার চেষ্টা করব। এটা বই পুস্তকে দেওয়া আছে। আহ তো প্রথমে আমরা যদি বেসিক কথাবার্তা বলি যে ট্রোকেন্টারিক রিজিওনের ফ্র্যাকচারটা হবে, এটা হচ্ছে এজ। প্রথম এজে যদি যাই, এটা হচ্ছে 7 to 8 ডিকেড। আর নেক ফ্র্যাকচার ফিক্সারটা হচ্ছে 6 to 7 ডিকেড। এখন এখানেও একটা প্রশ্ন আসে যে কেন টোকেন্টারি ফ্র্যাকচারটা 7 to 8 ডিকেটে হচ্ছে, আর কেন নেক প্রিমার ফ্র্যাকচারটা 6 to 7 ডিকেটে হচ্ছে। এটাও সুবিচার মাঝে মাঝেই প্রশ্ন করবে। তো এটার অ্যান্সারটা হচ্ছে যে আমাদের যে প্রাইমারি কম্প্রেসিভ ট্রাবিগুলি, যেটা মিডিয়াল কর্টেক্স থেকে নেক থেকে হেডের দিকে যায়, এই প্রাইমারি কম্প্রেসিভ ট্রাবিকুলিটা এটা প্রথমে নেকের দিকে ডিজেপার করা শুরু করে, মানে ডিস্টাল থেকে প্রক্সিমালের দিকে, মানে হেড নেক থেকে মিডিয়াল কর্টেক্সের দিকে ডিজেপার শুরু করে। তাহলে এইটা ডিজেপারিং শুরু হয় নেক রিজনে, শুরু হয় 6 to 7 ডিকেটে। তো এটা ডিজেপার হতে 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 যখন ট্রোকেন্টারিক রিজনে তখন পর্যন্ত পারসিস্ট করে। এটা ট্রোকেন্টারিক রিজনে আসে, এটা ডিজেপার হয় 7 to 8 ডিকেটে। তো যেহেতু নেক নেক রিজিয়নে 6 to 7 ডিকেটে এটা ডিজেপার হয়ে যাচ্ছে, এখানে 6 to 7 ডিকেটে যখন এটা থাকছে না, তাহলে নেক রিজনটা উইক হয়ে যাচ্ছে। সুতরাং নেক হচ্ছে আর্লি ফ্র্যাকচার হচ্ছে। কিন্তু ইন্টারট্রোকেন্টারিক রিজনে তখন পর্যন্ত এই প্রাইমারি কম্প্রেসিভ টাইপগুলো পারসিস্ট করে, যার কারণে ইন্টারট্রোকেন্টারিক রিজনটা 6 to 7 ডিকেটে ভাঙে না, ভাঙে আসে 7 to 8 ডিকেটে এসে। 7 to 8 ডিকেটে এসে এই প্রাইমারি কম্প্রেসিভ টাইপগুলি ডিজেপার শুরু হয়ে যায় এবং আলটিমেটলি এই বয়সে আসে এটা ভেঙে যায়। এটা হচ্ছে অ্যান্সার। আর আলটিমেটলি প্রাইমারি কম্প্রেসিভ ট্রাবিকুলি যেটা, এইটা তো এটাই ওই আসলে ক্যালকার ফিমোরালিতেই করেসপন্ড করে। তো যার কারণে ক্যালকার ইনটেক থাকে আপ টু 7 to 8 ডিকেট, মানে প্রাইমারি কম্প্রেসিভ ট্রাবিকুলি 7 to 8 ডিকেট পর্যন্ত পারসিস্ট থাকার কারণে ইন্টারট্রোকেন্টারি রিজন একটু লেট এজে ভাঙে কম্পেয়ার টু নেক ফিমার ফ্র্যাকচার। এটাও স্যার মাঝে মাঝে স্যার এই প্রশ্নটা করে। এজের পরে সেক্স, সেক্স হলো ট্রোকেন্টার এবং নেক দুইটাই ফিমেল প্রিডমিনেন্স, দুটাই ফিমেলে বেশি হয়, মেলে কম হয়। রেশিওটা দেওয়া আছে 2:8:1, মানে ফিমেল ইস টু মেল হচ্ছে 2:1 হতে পারে অথবা 8:1 হতে পারে, মানে ফিমেল প্রিডমিনেন্স বেশি থাকছে এটা। এরপরে আমরা যদি ক্লিনিক্যালি চলে যাই, সেক্ষেত্রে ক্লিনিক্যালি আমরা জানি যে টোকেন্টারিক ফ্র্যাকচারের ক্ষেত্রে সয়েলিং পাবো এবং এক্সটার্নাল রোটেশন পাবো, ব্রুইশ পাবো, একাইমোসিস বা ব্রুইশ। আর নেক ফিমারের ক্ষেত্রে আমরা সয়েলিংটা পাবো না। আর এক্সটার্নাল রোটেশনটা আমরা নেক ফিমারের ক্ষেত্রে কম পাবো বা লেস মার্ক দেন ইন্টারটোকেটারি রিজিয়ন। আর হলো এখানে আমরা ব্রুইশ, ব্রুইশ হচ্ছে আমরা অনলি পাবো টোকেন্টারি রিজনে, ব্রুইশ আমরা নেক রিজনে পাবো না। এটা কেন পাবো না? কারণ যেহেতু টোকেন্টারিক ফ্র্যাকচার হচ্ছে এক্সট্রা ক্যাপসুলার ফ্র্যাকচার,
এটা এক্সট্রা ক্যাপসুলার ফ্র্যাকচার হওয়ার কারণে এখানে যখন আমার ইনজুর্ড হয়, এখান থেকে সাবকিউটেনিয়াস ভেসেল গুলা ইনজুর্ড হয়ে এটা আন্ডার স্কিনের নিচে এসে জমা হয়। কিন্তু যেহেতু নেক নেক হচ্ছে মেইনলি ইন্ট্রাক্যাপসুলার ফ্র্যাকচার, বেজাল নেক ছাড়া বাকিটা মেইনলি তো ইন্ট্রাক্যাপসুলার। এই যেটা ব্লাড আমাদের জমা হয় সেটা তো ক্যাপসুলের ভিতরেই থাকে, বাইরে আসতে পারে না তেমন, যার কারণে আমরা ব্রুইশ কিন্তু আমরা ব্রুইশ পাবো অনলি টকেন্টারিক রিজিয়নে ইন কেস অফ ইন্টারটকেন্টারিক ফ্র্যাকচার। তাহলে যেটা দাঁড়াইলো, যদি আমরা ক্লিনিক্যাল ফিচার দিয়ে পার্থক্য করি, তাহলে আমরা শর্টেনিং পাবো, এক্সটার্নাল রোডেড পাবো, এটা মোর মার্ক পাবো টকেন্টারিকে, আর লেস মার্ক পাবো ফিমোরাল নেকে। ব্রুইশ পাবো আমরা টকেন্টারিক রিজনে, ব্রুইশ আমরা ইউজুয়ালি মানে পাওয়াই যায় না, নেক ফিমার আমরা ব্রুইশ পাবো না। তারপরে এজ দিয়ে আমরা পার্থক্য করব, তারপরে আমরা সেক্স দিয়ে একটা পার্থক্য করে ফেলবো আমরা যে ফিমেল পেশেন্ট, এই অবস্থা। আর টেন্ডারনেস হচ্ছে আমরা ইয়ার ক্ষেত্রে গ্রেটার টকেন্টারিক বা ইন্টারটকেন্টারিক ফ্র্যাকচারের ক্ষেত্রে আমরা টেন্ডার পাবো ওভার দ্য গ্রেটার টকেন্টার। আর নেক ফিমারের ফ্র্যাকচারের ক্ষেত্রে আমরা পাবো মিড ইঙ্গুইনাল পয়েন্ট থেকে 1.2 বিলোতে আমরা টেন্ডারনেসটা দেখি। টেন্ডারনেসটা হচ্ছে যে মিড ইনগুইনাল পয়েন্ট থেকে 1.25 সেন্টিমিটার 2 নিচে সেন্টিমিটার নিচে, ল্যাটারালি এবং ইউজুয়ালি দেখ। ল্যাটারাল টু দা ফিমোরাল পালসেশন। হ্যাঁ, সুয়াস স্যার lateral. যেটা পছন্দ করে, ল্যাটারাল টু দা ফিমোরাল পালসেশন, এই কথাটা বলে। তো মোটামুটি আরো ক্লিনিক্যালি পার্থক্য বলেন। আরো পার্থক্য আছে, যেমন এখন আসেন যে ট্রিটমেন্টের পার্থক্য যদি বা বলি আমরা, তো ভাই একটা Token কোশ্চেন এক্সটার্নাল রোটেশন কি হয়, জি জি সাইন গুলো কি পাওয়া ভাই যায়, টেন্ডারনেসটা বুঝি নাই, আবার একটু বলেন। টেন্ডারনেসটা ইন্টারটকেন্টারিক রিজিয়নে ফ্র্যাকচারের ক্ষেত্রে আমরা টেন্ডারনেস পাবো ওভার দ্য গ্রেটার টকেন্টার। আমরা তো গ্রেটার টকেন্টার ফিল করতে পারবো, ল্যাটারাল ফিল করে উপরে যখন উঠবো, প্রোমিনিয়ান অংশ তো গ্রেটার টকেন্টার, তো ওইখানে আমরা কম্প্রেস করলে আমরা নেক ইন্টারটকেন্টারিক রিজিয়নের ক্ষেত্রে টেন্ডারনেস পাবো। আর নেক ফিমার ফ্র্যাকচারের ক্ষেত্রে আমরা টেন্ডারনেসটা পাবো মিড ইঙ্গুইনাল যে পয়েন্ট আছে আমাদের ইঙ্গুইনাল লিগামেন্টের, যে মিড ইঙ্গুইনাল পয়েন্ট থেকে 1.25 সেন্টিমিটার, মিড ইঙ্গুইনাল পয়েন্ট থেকে 1.2 সেন্টিমিটার বিলো অ্যান্ড ল্যাটারালি। বলা হয় যে আচ্ছা। ফিমোরাল পালসেশন যেখানে পাবো তার ল্যাটারালি আমরা টেন্ডারনেসটা দেখবো। ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে আমরা আরেক পার্থক্য হচ্ছে যে আমরা এখন কিছু পার্থক্য এখানে বলতে হবে, যে ট্রিটমেন্টগত পার্থক্য। যে ইন্টারটকেন্টারি রিজনের ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা কনজারভেটিভ অ্যালাউ করতে পারি বা কনজারভেটিভ ম্যানেজমেন্ট করা যেতে পারে। নেক ফিমারের ক্ষেত্রে আমাদের অপারেটিভ ফিক্সেশন হচ্ছে মেইন, নেক ফিমারের ক্ষেত্রে অপারেটিভ ফিক্সেশন মেইন। এবং আমাদের প্রগনোসিস ইন কম্পারেটিভ টু ইন্টারটকেন্টারি এবং নেকের কম্পারেটিভ যদি করি, প্রগনোসিস ইন্টারটকেন্টারি ফ্র্যাকচারের প্রগনোসিস ভালো, আর নেকের ক্ষেত্রে প্রগনোসিস তুলনামূলকভাবে প্রগনোসিস ভালো না। আরো কিছু পার্থক্য রিটেনের জন্য, যেমন নন ইউনিয়ন বেশি হবে নেক ফিমার ফ্র্যাকচারের ক্ষেত্রে, আর মেল ইউনিয়ন বেশি হবে আপনার ইন্টারটকেন্টারি রিজনের ক্ষেত্রে। এই পার্থক্যটা হচ্ছে মেইনলি এগুলা রিটেনের জন্যই মেইনলি। আর ওই প্রশ্নটা তো আমরা অ্যান্সার করেছি যে কেন ইন্টারটকেন্টারি রিজনে কেন নন ইউনিয়ন হয় না, এটা তো আমরা বলেছি। আর নেক ফিমারের ক্ষেত্রে কেন নন ইউনিয়ন হয়, এটা আমরা নেক ফিমার ফ্র্যাকচারে আমরা এটা ভালো জানবো, ওটা আর এখানে আমরা না আলোচনা। ট্রোকেন্টারিক ফ্র্যাকচারে ইউনিয়নের রেট হচ্ছে 97%, 97%, জি। আর যেটা কাইল টাইপ 2 থেকে 4 পর্যন্ত আমাদের ইজিলি হুম। ভ্যারাস মেল ইউনিয়নটা অনেক হয়। আর কাইল জি। টাইপ 1 2 3 4 এ কত পার্সেন্ট হয়, মানে কাইল টাইপ 1 ধরেন 21% হয় টোটাল ফ্র্যাকচারের, ইন্টারটকেন্টারিক ফ্র্যাকচারে। 1 হচ্ছে 20 বা 21, 2 হচ্ছে 35, 3 36 30, 330 ওস্তাদ। আচ্ছা 30 বা আচ্ছা আচ্ছা। 30, এক এক বই এক এক রকম লেখা আছে। আর হুম 4 হুম তো হুম হুম। 15%। এটা ইনসিডেন্স আর কি, এজ এ হোল টোটাল ইনসিডেন্স। আচ্ছা, আর আরেকটা জিনিস একটু, যে এখানে শর্ট করে স্যাররা জিজ্ঞেস করার সময়, এই যে একাইমোসিস, জি জি। একাইমোসিস অথবা ব্রুইস যেটা, জি এইটা স্যার। পারপুরা এবং পেটিকি, এক জি মিনিটের মধ্যে বলেন, 1 মিনিটের এটা আমি বেশি না। এই স্ক্রিনে আমি শেয়ার দিয়েছি অলরেডি, আপনারা দেখতে পারেন যে Okay. স্কিন র্যাশ বা স্কিন স্পট যদি লেস দেন 2 মিলিমিটার হয় তাহলে পেটিকি, যেটা মেইনলি ক্যাপিলারি ব্লিডিং এর কারণে হয়। লেস দেন 2 পেটিকি, আর Very good. পারপুরা হচ্ছে 2 to 10 বা 2 to 1 সেন্টিমিটার।
মিলিমিটার থেকে 1 সেন্টিমিটার। 2 মিলিমিটার থেকে 1 সেন্টিমিটার, বা আমরা যদি শুধু মিলিমিটারে বলতে চাই তাহলে পেটিকি লেস দেন 2 মিলিমিটার, পারপুরা 2 থেকে 10 মিলিমিটার, আর মোর দেন 10 মিলিমিটার বা 1 সেন্টিমিটার হচ্ছে একাইমোসিস। একাইমোসিস অ্যান্ড ব্রুইশ মোর অর লেস সিমিলার। ব্রুইশ একটা হচ্ছে ব্রড টার্ম, সেক্ষেত্রে সাবকিউটিনিয়াস ব্লিডিং প্লাস যদি ডিপ টিস্যু ব্লিডিংও হয় ট্রমার কারণে, সেক্ষেত্রে আমরা সেটা একাইমোসিস বলবো বা ব্রুইশ বলবো। স্যারেরা আবার যখন ওইটা বলি যে ব্রুইশ পাওয়া যাবে ইন্টারটোগেন্টারিক রিজনে, তখন আবার বলে যে পেটিকি কি, পারপুরা কি, একাইমোসিস কি। এটা আমরা শর্টে বলে ফেললাম এখান থেকে। আর এখান থেকে আমি একটা একটা জিনিস এখানে জাস্ট দেখাবো যে ক্যাপসুলার অ্যাটাচমেন্ট অফ দা হিপ জয়েন্ট বা হিপ জয়েন্টের ক্যাপসুলার অ্যাটাচমেন্ট কিভাবে থাকে। এটা যদি আমরা দেখতে চাই, পিছন পাশ থেকে দেখেন যে আমরা যে লেব্রামের বিয়ন থেকে শুরু করে এখান থেকে শুরু হয়েছে, সুপিরিয়রলি আপ টু বেজাল নেক পর্যন্ত চলে আসছে। পোস্টিরিয়রলি যে ইন্টারটোগেন্টারিক ক্রেস্ট থাকে, ইন্টারটোগেন্টারিক ক্রেস্ট থেকে 1 সেন্টিমিটার প্রক্সিমাল পর্যন্ত অ্যাটাচমেন্ট আছে। সামনে যদি আমরা দেখি, সামনে এটা এখানে থাকলেও বই পুস্তকে বলা আছে এতদূর পর্যন্ত, আমরা এই চিত্রতে ক্লিয়ার হবো। অ্যান্টোরলি যদি আমরা দেখি তাহলে সুপিরিয়র অ্যাটাচমেন্ট হচ্ছে যে আপ টু বেস অফ দ্য গেটাটোগেন্ডার বা মিডিয়াল সারফেস অফ দ্য গেটাটোগেন্ডার পর্যন্ত সুপিরিয়র অ্যাটাচমেন্ট। আর এরপরে অ্যান্টেরিয়র সারফেস, পুরো অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য নেক, এখানে লেব্রাম, এদিকে লেব্রাম, এখানে ইনফিরিয়রলি হচ্ছে অ্যাটাচমেন্ট হচ্ছে আপ টু বেস অফ দ্য লেজার টোগেন্ডার। নিচ থেকে যদি এদিকে আসি, ইন্টারটোগেন্ডারিক যে ক্রেস্ট আছে, ক্রেস্ট থেকে 1 সেন্টিমিটার বিয়ন্ড, মানে প্রক্সিমালি ক্যাপসুলার অ্যাটাচমেন্ট। এই ক্যাপসুলার অ্যাটাচমেন্ট এখানে থাকার কারণে নেক ফেমার ক্ষেত্রে ব্লিডিংটা বের হয়ে আসে না, যার কারণে আমরা একাইমোসিস পাবো না। একাইমোসিস পাবো হচ্ছে ইন্টারটোগেন্টারি রিজনের ক্ষেত্রে। তো অলরেডি আমরা ক্লিনিক্যাল ফিচার গুলো বলে ফেলছি। এখানে একটা ইম্পর্টেন্ট টেস্ট আমি দেখলাম ইন্টারনেট ঘাটতে গিয়ে, এটা খুব ভালো লাগলো। এটা একটু শেয়ার করতে চাই 1 মিনিটে, যে আমার প্রক্সিমাল ফিমার ফ্র্যাকচার আছে কিনা এটা আমরা স্টেথোস্কোপ দিয়ে কিভাবে আমরা এসটে তো কই রাখছে এটা, সি সি সি। স্টেথোস্কোপটা এখানে প্লেস অন দ্য সিম্ফাইসিস পিউবিস। সিম্ফাইসিস পিউবিসে আমরা স্টেথোস্কোপ রাখবো এবং আমরা স্টেথোস্কোপ কানে নিয়ে আমরা পেটেলাতে ট্যাপ করব। যদি এখানে কোনো ফ্র্যাকচার বা ডিসকন্টিনিউটি না থাকে তাহলে আমরা সাউন্ডটা সুন্দর সাউন্ড আমরা শুনতে পাবো, যে আমরা ট্যাপিং এর সাউন্ড শুনতে পাবো। কিন্তু যদি আমার প্রক্সিমাল ফিমারে ফ্র্যাকচার থাকে সেক্ষেত্রে সাউন্ডের মানে ডিসকন্টিনিউটি আসবে। এটা এটা করলে সাংবাদিকরা ভাইরাল করে দেবে পুরা। এটা মনে হয় যখন এক্সরে আবিষ্কার হয় নাই তখনকার পদ্ধতি কিনা আল্লাহ জানে। লিপম্যান টেস্ট বলতেছে, অস্কাল না, টেস্ট। স্টেথোস্কোপ আবিষ্কার হয় কবে আর এক্সরে আবিষ্কার হয় কবে? এটা জানি না, এই টেস্টটা কেন আবিষ্কার হয়েছে আমার জানা নাই, আমি এটা ইন্টারনেট ঘাটতে গিয়ে পাইছি। আচ্ছা, এটা পরে যাই। হ্যাঁ, তা আমরা সামনের দিকে আমাদের ইন্টারটোগেন্টারি ফ্র্যাকচার ডায়াগনোসিস করার জন্য এক্সরে এনাফ, কিন্তু বই পুস্তকে আমি দেখলাম যে রিটেনের জন্য মেইনলি মনে হয় লিখতে হবে যে এক্সরে যদি ফ্র্যাকচার আমরা বুঝতে না পারি তাহলে এমআরআই অথবা সিটি স্ক্যান, কোনো কোনো ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রামের কথা বলা আছে। আবার দেখাইছে, ও চিত্রও দিছে, আমিও তাই দিয়েছি জাস্ট এটা দেখানোর জন্য। সিটি স্ক্যান করছে হয়তো, এটা সিটি স্ক্যানে দেখানো হয়েছে। আমরা সামনে আগাই। এখানে দেখেন যে 95% পেশেন্ট এই ফ্র্যাকচারটা হয় অ্যাবভ দ্য এজ অফ 65 ইয়ার্স 7 ডিকেড, আর 75% অফ দ্য ফ্র্যাকচার অকার ইন দ্য ওমেন, তার মানে ওমেন প্রিডোমিনেন্স। এখানে ফ্র্যাকচারের যে সামিউল স্যারের বইয়ে যেটা আছে এটা এখানে তোলা, এখানে মোটামুটি হয়তো সবকিছু বলা আছে। সামনের দিকে আচ্ছা, যদি এখানে আমার একটা ছোট্ট একটা প্রশ্ন মনে হয়, অনেক সময় জি, স্যাররা জি। জিজ্ঞেস করে যে আপনার এই যে ইনসিডেন্স অকার্স ইন দ্য এল্ডারলি পারসন, এইখানে জি, জি। প্রশ্নটা জিজ্ঞেস করে হোয়াট ইজ বাইমোডাল ডিস্ট্রিবিউশন অফ বায়োমোডাল তো বায়োমোডাল তো হলো যে এটা এটা যে ইয়াং এজ, এটা হচ্ছে যে এল্ডারলি এজ, হ্যাঁ, ইয়াং এন্ড এল্ডারলি। তো ইয়াংদের ক্ষেত্রে হবে হাই ভেলোসিটি ট্রমাতে, আর এল্ডারলির ক্ষেত্রে তো ডিউ টু অস্টিওপোরোসিস। ইয়াং এর ক্ষেত্রে হাই ভেলোসিটি ট্রমা অর প্যাথোলজিক্যাল কেস। অল প্যাথোলজিক্যাল। আর এল্ডারলির ক্ষেত্রে ডিউ টু অস্টিওপোরোসিসের কারণে এল্ডারলিতে এই ফ্র্যাকচারটা হচ্ছে। এই জন্য বাইমোডাল এজ অফ ডিস্ট্রিবিউশন। বাইমোডাল এজ অফ ডিস্ট্রিবিউশন। বাইমোডাল এজ অফ ডিস্ট্রিবিউশন।
বাদ বাকি ওস্তাদ এটা মনে হয় বলে ফেলছি আমরা অলরেডি পার্থক্যটা। ওকে, নেক্সট নেক্সট। নেক্সটে আমরা চলে যাব, এখানে ডিফর্মিং ফোর্স আমরা অলরেডি এটাও আলোচনা করছি যে ভেঙে গেলে কোন ফোর্স কোন পাশে কাজ করে। আমরা তো জানি যে শর্ট এক্সটার্নাল রোটেটরস যেগুলো আছে এগুলোর কারণে এক্সটার্নালি রোটেটেড হবে, গ্লুডিয়াল মিডিয়াসের কারণে অ্যাবডাক্টেড হবে, আর এখানে ইলিওসাসের কারণে ফ্লেকশন হবে, আর এই অ্যাডাক্টরসের কারণে এটা এক্সটার্নালি রোটেটেড হবে। মেইনলি গ্লুটেস ম্যাগনাসের কারণে কি অ্যাডাক্টর ম্যাগনাসের কারণে এটা এক্সটার্নালি রোটেটেড হবে। আর এখানে যে কথাটা আমি আপনার বলতে ওস্তাদ বলতে চাচ্ছেন কিছু মনে হয়। আপনার কোয়াড্রিসেপস এর কোনো রোল নাই? কোয়াড্রিসেপস, হ্যামস্ট্রিং এবং অ্যাডাক্টরস এই তিনটার কারণে কম্বাইন অ্যাকশনে এক্সটার্নাল রোটেটেড হবে এবং শর্টেনিং হবে। ভেরি গুড। এখানে দেখা গেছে অ্যাডাক্টরস, ফ্লেক্সরস এন্ড এক্সটেনসরস এই তিনটা মিলে আলটিমেটলি শর্টেনিং ডিসপ্লেস দ্য ডিস্টাল সেগমেন্ট প্রক্সিমালি, মানে শর্টেনিং হবে আর কি। আর আলটিমেটলি এক্সটার্নাল রোটেশন অফ দ্য এক্সট্রিমিটি। এটার একটা ব্যাখ্যা আছে, এই যে এখানে লেখা আছে, এটা আপনারা একটু দেখলে বা এটা একটু পড়লে আপনারা বুঝতে পারবেন যে হোয়াই দ্য লেগ অফ ট্রোকেন্টারিক ফ্র্যাকচার পেশেন্ট ইজ এক্সটার্নালি রোটেটেড, হোয়াই ডিস্টাল ফ্র্যাগমেন্ট অফ ট্রোকেন্টারিক ফ্র্যাকচার ইজ এক্সটার্নালি রোটেটেড। এটা এক নম্বর হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাস ডোমিনেন্স। জিনিসটা কি বলছে যে দ্য অ্যাডাক্টর ম্যাগনাস ইনসার্ট অ্যালং দ্য পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য ফিমার, মানে লিনিয়ার অ্যাসপেরাতে থেকে শুরু করে একদম নিচে অ্যাডাক্টর টিউবারকল পর্যন্ত। ইটস ফাইবার স্পাইরাল ফ্রম অ্যান্টেরিয়র, মানে অরিজিন থেকে স্পাইরালি এটা ইয়ে হয় টু দ্য পোস্টেরিয়র, মানে ইনসারশনে যায়, অ্যান্ড ক্রিয়েটিং অ্যান এক্সটার্নাল রোটেশন মুভমেন্ট অন দ্য ডিস্টাল ফ্র্যাগমেন্ট হোয়েন কন্ট্রাক্টেড। যখন কন্ট্রাক্টেড করে তখন এটা এক্সটার্নালি রোটেটিং ফোর্স ক্রিয়েট করে। In a fracture, this muscle remains intact and pulls the distal fragment into external rotation. আর দুই নম্বর কথা হচ্ছে যে ল্যাক অফ প্রক্সিমাল কাউন্টার ফোর্স। নর্মালি যদি ফ্র্যাকচার না হইতো তাহলে এইটা কিন্তু কাউন্টার ফোর্স দিত বাকি মাসল গুলা। প্রক্সিমাল ফ্র্যাগমেন্ট যেহেতু আমার ফ্র্যাকচার লাইনের সাথে এখানে আর কাউন্টার ফোর্স দিতে পারতেছে না, মানে যেমন দ্য মাসল দ্যাট ইন্টারনালি রোটেটস দ্য ফিমার, গ্লুটিয়াস মিডিয়াস এবং মিনিমাস, এটা তো মিডিয়াল রোটেশনও করতো বা তো যখন এটা ডিস্টাল ফ্র্যাগমেন্টের সাথে ফ্র্যাকচারের কারণে অ্যাটাচ থাকতেছে তখন তো আর এই গ্লুটিয়াস মিডিয়া ম্যাগনাস মাসলের ডমিনেন্সকে সে প্রিভেন্ট করতেছে না, যার কারণে ডিস্টাল ফ্র্যাগমেন্ট আসলে এক্সটার্নাল রোটেটেড হয়ে যাচ্ছে। এটা একটু একটু দেখে পড়লে আপনারা বুঝতে পারবেন আশা করি। ক্যান নট কাউন্টারঅ্যাক্ট দ্য অ্যাডাক্টর ম্যাগনাস অন দ্য ডিস্টাল ফ্র্যাগমেন্ট, মানে যখন ফ্র্যাকচার হয়ে যাচ্ছে, যখন ফ্র্যাকচার হয়ে অনেকটা যাচ্ছে। কথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখছি, পরে বুঝবো এটা। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা সামনে আগাই। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা মোটামুটি ফ্র্যাকচারের ক্লাসিফিকেশন, কোনটা স্টেবল কোনটা আনস্টেবল ফ্র্যাকচার, স্টেবল আনস্টেবল ফ্র্যাকচারের ক্লাসিফিকেশন, স্টেবল আনস্টেবল কোন টাইপ গুলা, এবং টোকেনটার নেক, এগুলো অনেকগুলো অলরেডি বলে ফেলছি। আমরা একটু সামনে আগাবো এবং কোন ডিফর্মিং ফোর্সের কারণে কোন ডিফর্মিটি গুলো হচ্ছে এগুলো আমরা অলরেডি জানি। এখন আমরা ম্যানেজমেন্টের দিকে আগাবো। ম্যানেজমেন্টের দিকে এখানে ম্যানেজমেন্টে এই পেজটা হয়তো একটু সবাই দেখতে পাবেন না। এক্ষেত্রে আমরা যদি ইয়াং পেশেন্টের ক্ষেত্রে টোকেন্টারিক ফ্র্যাকচার নিয়ে আসে সেক্ষেত্রে আমার ম্যানেজমেন্টের ইনিশিয়াল ম্যানেজমেন্টে এটিএলএস প্রোটোকল আসবে। কিন্তু যদি একটা পেশেন্ট আসছে 70 ইয়ার্স 75 ইয়ার্স ওল্ড, ফল ফ্রম হাইট বা ফল অন স্লিপারি গ্রাউন্ড, ওই পেশেন্টের ক্ষেত্রে এটিএলএস প্রোটোকল ওইভাবে ডিটেলস লাগার কথা না। সেক্ষেত্রে আমরা পেশেন্টের ক্ষেত্রে হিস্ট্রি নেব যে তার মেকানিজম অফ ইনজুরি কি, তার এক্সটার্নাল ফিচার কি, এরপরে আমরা রেডিওলজিক্যাল ফিচারে গিয়ে আমরা ম্যানেজমেন্ট করবো। কিন্তু যদি ইয়াং পেশেন্ট হয়, যদি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে অথবা হাই ভেলোসিটি ট্রমার কারণে ফ্র্যাকচার নিয়ে আসে, সেক্ষেত্রে আমরা এটিএলএস প্রোটোকল গাইডলাইন অনুযায়ী ম্যানেজমেন্ট করব। তো এখন আমাদের যেটা জানতে হবে যে এই ইন্টারটোকেন্টারি রিজনের ফ্র্যাকচারের ম্যানেজমেন্ট আসলে কয় ধরনের বা কিভাবে আমরা এটা করব। এই 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 ফ্র্যাকচারের ম্যানেজমেন্টটা মনে রাখার সুবিধার্থে হোক বা বলার সুবিধার্থে দুইভাবে আলোচনা করা যেতে পারে। প্রথমটা হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট, দেন হচ্ছে স্পেসিফিক ম্যানেজমেন্ট। জেনারেল ম্যানেজমেন্ট, স্পেসিফিক ম্যানেজমেন্ট।
তো জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে আমরা যেহেতু এখানে পেশেন্টটা এটা আমরা মেনলি এল্ডারলি পেশেন্টের ক্ষেত্রে বলতেছি, কিন্তু যদি হাই ভেলোসিটি ট্রমার ক্ষেত্রে সেক্ষেত্রে আমার এটিএলএস প্রোটোকল অনুযায়ী ম্যানেজমেন্ট হবে। এবং আমরা সবাই জানি এটিএলএস প্রোটোকলটা নিয়ে তো আলোচনা করতে গেলে আবার একটা সেপারেট একটা আলোচনার বিষয়, ওটা নিয়ে আমরা হয়তো বা আপনার অন্য একটা সেশন থাকবে। তো জেনারেল এটিএলএস এখন রাবু ভাইয়ের ক্লাস আছে, আমি পরে শেয়ার দিয়ে হ্যাঁ দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো ক্লিয়ার আছে, তো ওটা কোনো আলোচনা। কিন্তু যদি এল্ডারলি পেশেন্ট আসে সেক্ষেত্রে এলডিএল পেশেন্টের ক্ষেত্রে ম্যানেজমেন্ট আমরা করার ক্ষেত্রে বা এজ এ হোল এটিএলএস প্রোটোকলে আমরা যদি একটা পেশেন্টকে অলরেডি আমরা স্টেবল করে ফেলছি, এখন ফার্দার প্রসিড কি হবে? ফার্দার প্রসিডের ক্ষেত্রে বা পেশেন্টকে আমরা অলরেডি ওয়ার্ডে অ্যাডমিট করে ফেলছি, এখন আমার প্ল্যান অন ম্যানেজমেন্ট কি? এটা আমরা দুইভাবে আলোচনা করতে পারি, একটা হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট, একটা স্পেসিফিক ম্যানেজমেন্ট। স্পেসিফিক ম্যানেজমেন্টের ভিতরে আমরা আবার নন অপারেটিভ বা কনজারভেটিভ ম্যানেজমেন্ট আর অপারেটিভ ম্যানেজমেন্ট, আমরা এই দুইভাবে আলোচনা করলে আমাদের জন্য সুবিধা হতে পারে। তো জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে যখন পেশেন্টটা তো ইউজুয়ালি একটু এল্ডারলি হয়, সেক্ষেত্রে তার অনেক কোমরবিড কন্ডিশন থাকতে পারে। এই এই কোমরবিড কন্ডিশন গুলো যদি পেশেন্ট ডায়াবেটিস থাকে, আমরা ডায়াবেটিস কারেকশন করা বা ওইটা ম্যানেজমেন্ট নেওয়া, হাই প্রেশার থাকলে হাই প্রেশার, এবং অন্যান্য যে কোনো কোমরবিড কন্ডিশন যদি থাকে, অস্টিওপোরোটিক কন্ডিশন হলে সেটার চিকিৎসা, অথবা অনগোয়িং অন্য কোনো ড্রাগ ট্রিটমেন্ট চলতেছে কিনা, এগুলো জেনারেল ট্রিটমেন্টের মধ্যেই পড়বে। আর স্পেসিফিক ট্রিটমেন্ট এখন স্পেসিফিক ট্রিটমেন্টের মধ্যে দুই ধরনের চিকিৎসা আমরা আলোচনা করবো, একটা হচ্ছে কনজারভেটিভ বা নন অপারেটিভ আর অপারেটিভ। কনজারভেটিভের মধ্যে আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্ট কাদের ক্ষেত্রে করব? কনজারভেটিভ ম্যানেজমেন্ট আমরা কাদের ক্ষেত্রে করব? এটা আমরা কিছু পয়েন্ট এখানে যেমন দেওয়া আছে যে পোর মেডিকেল এন্ড সার্জিক্যাল রিস্ক পেশেন্ট, টার্মিনালি ইল পেশেন্ট, অথবা অনেক ক্ষেত্রে পেশেন্ট হুইচ পেশেন্ট পার্টি চাচ্ছে না, যে পেশেন্টের এজ অনেক বেশি, ওনারা চাচ্ছেন না যে অপারেশন করি, বা পেশেন্টের নিজস্ব ইচ্ছা থাকতে পারে। আরো কিছু জিনিস আমি ইন্টারনেট দেখে পেয়েছি যে রিসেন্ট এমআই, সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, অ্যাক্টিভ সিস্টেমিক সেপসিস যদি থাকে, সেক্ষেত্রে আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্টে চিকিৎসা করব। তো কনজারভেটিভ ম্যানেজমেন্টের ক্ষেত্রে আবার বিভিন্ন মেথডসে আমরা কনজারভেটিভ চিকিৎসা করতে পারি, তবে আমাদের এখানে স্যারেরা যেটা শুনতে চায় সেটা আমরা প্রথমে বলবো, এরপরে যদি শুনতে চায় যে আর কি কি অপশন আছে, অপশন আমরা বলতে পারবো। তো আমাদের এখানে তো আমরা কনজারভেটিভের ক্ষেত্রে আমরা ট্রাকশন দিয়ে চিকিৎসা করব, স্ক্লেরাল ট্রাকশন দিয়ে চিকিৎসা। তো স্ক্লেরাল ট্রাকশনের চিকিৎসা হলো প্রথমে আমরা আপার টিবিয়াল স্ক্লেরাল ট্রাকশন দিয়ে 6 উইকস রাখি। 6 উইকস রাখার পরে আমরা পেশেন্টকে এরপরে অ্যানোদার 3 to 6 উইকস রাখি আমরা শর্ট লেগ ফুল প্লাস্টার উইথ রিডিউরেশন বার। 3 to 6 উইক রাখার পরে এরপরে আমরা পার্শিয়াল ওয়েট বেয়ারিং এলাও করি, আর ফুল ওয়েট বেয়ারিং এলাও করবো আমরা আফটার সি দ্য রেডিওলজিক্যাল এভিডেন্স অফ ইউনিয়ন। ইন শর্টে যদি আমরা বলতে চাই তাহলে এইভাবে বলতে হবে, স্যার আমরা ট্র্যাকশনে রাখবো 6 সপ্তাহ। 6 সপ্তাহ রাখার পরে আমরা ইউনিয়ন অবশ্য চেক করব যে পেশেন্টের ইউনিয়ন হলো কিনা। এক্ষেত্রে ইউনিয়ন চেক করার জন্য পেশেন্টকে আমরা ওই যে লেগ রেজিং টেস্ট আমরা করতে বলবো। যদি পেশেন্ট লেগ রেজিং টেস্ট করতে পারে, সিঙ্গেল ইউনিট হিসেবে যদি পাটা মুভ করে, সেক্ষেত্রে আমরা বুঝবো যে ইউনিয়ন হয়েছে। সেক্ষেত্রে আবার অ্যানাদার 3 to 6 উইকস, সেটা 3 সপ্তাহ হইতে পারে, অথবা 4 সপ্তাহ, 5 সপ্তাহ, ইভেন 6 সপ্তাহ আমরা শর্ট লেগ ফুল প্লাস্টার উইথ ডি রোটেশন বার আমরা দিয়ে আবার 3 to 6 উইক রাখতে পারি। আফটার দ্যাট আমরা পার্শিয়াল ওয়েট বেয়ারিং দেবো এবং ফুল ওয়েট বেয়ারিংটা দেবো রেডিওলজিক্যাল এভিডেন্স অফ ইউনিয়ন দিয়ে। তো এটা হচ্ছে আমাদের এখানকার কনজারভেটিভ ম্যানেজমেন্টের প্রোটোকল। ইয়া ছাড়া আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্ট আরো কিছু জি ওস্তাদ। হিপ স্পাইকার, হ্যাঁ, আরো কিছু জিনিস করতে পারি, যেমন আমরা এই সারফেস ট্রাকশন দিয়েও করতে পারি, যেগুলো হয়তো মানে পোর ডিবিলেটেড পেশেন্ট। বাক্স ট্রাকশন দেওয়া আছে, বই পুস্তকে লেখা আছে রাসেল স্ক্লেরাল ট্রাকশন, লেখা আছে ডি রোটেশন বুট, লেখা আছে হিপ স্পাইকার এখানে তো টাইপ আছে। তো বিভিন্ন ভাবে আমরা এটা করতে পারি। তাহলে মোটামুটি বিভিন্ন ভাবে বলতে আমরা প্রথমে তো আমাদের ম্যানেজমেন্ট বলবো যে স্ক্লেরাল ট্রাকশন, আর যদি কি করা যায় সেক্ষেত্রে আমরা বলবো যে স্যার বাক্স ট্রাকশন ইউজ করতে পারি, রাসেল স্ক্লেরাল ট্রাকশন ইউজ করতে পারি, ডিরোটেশন বুট ইউজ করতে পারি, আমরা হিপ স্পাইকার দিয়েও ম্যানেজমেন্ট করতে পারি। এখন এখানে কাটেন ভাই, প্রশ্নগুলো, হ্যাঁ স্যার কাটেন পেশেন্ট একটু কাটেন। হ্যাঁ, একটু এখানে হচ্ছে ইউটিএসটি আমরা 6 সপ্তাহ দিব, দেওয়ার পরে ওই ডি রোটেশন বার এটাকে পরে আরো 6 সপ্তাহ।
3 to 6 উইকস, এটা আইদার 3 সপ্তাহ হইতে পারে, 3 সপ্তাহ হইতে পারে, 4 সপ্তাহ, 5 সপ্তাহ, এটা নির্ভর করবে পেশেন্ট কন্ডিশনের উপর। পেশেন্ট ইউজুয়ালি 3 to 6 উইক রাখা হয় আর ওয়েট প্রোটোকলে যেটা বেয়ারিং, বলে। এই যে ওয়েট ওয়েট বেয়ারিং বেয়ারিং ওয়েট বেয়ারিং এর পরে আমরা শর্ট লেগ ফুল প্লাস্টার খুলে দিয়ে এরপর পার্সিয়াল ওয়েট বেয়ারিং দেবো, সেটা 3 সপ্তাহ পর অথবা 4 সপ্তাহ পর অথবা 5 সপ্তাহ পরে। এরপরে আমরা এখন কথা হলো যে আমরা যে কনজারভেটিভ চিকিৎসা নিলাম, এই কনজারভেটিভ চিকিৎসাতে কি কি প্রবলেম হইতে পারে, মেইনলি আমরা কেন কনজারভেটিভ করতে আগ্রহী নই। কারণ কনজারভেটিভ একটা দেখলাম যে মোটামুটি আমাদের 12 সপ্তাহের মতো আমাদের চিকিৎসা করতে লাগলো, বা তারও বেশি আমাদের লাগবে, কিন্তু পেশেন্টকে মুভ করাইতে হলে এদিকে 6 সপ্তাহ, ওদিকে 9 সপ্তাহ, বা যদি আমি 6 সপ্তাহ আবার রাখি তাহলে 12 সপ্তাহ অলরেডি আমার হয়ে গেল। তো 12 সপ্তাহ একটা পেশেন্ট যদি আমরা শুয়ে থাকে তাহলে যে প্রবলেমগুলো হবে সেগুলাই, প্রথমে তো ওই যে ডিকুবিটাস আলসার বা প্রেসার শোর বা বেড শোর হবে এই পেশেন্টের ক্ষেত্রে। তারপর ডিপ ভেনাস থ্রম্বোসিস, পালমোনারি এম্বোলিজম, একত্রে তো আমরা ভেনাস থ্রম্বোএম্বোলিজম বলি, হাইপোস্টেটিক নিউমোনিয়া, জয়েন্ট গুলা কন্ট্রাকচার হবে, পেশেন্টের ক্ষেত্রে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হবে। এগুলো হচ্ছে জেনারেল কমপ্লিকেশন। জেনারেল কমপ্লিকেশনের মধ্যে এই কমপ্লিকেশন গুলো হইতে পারে। আর ফ্র্যাকচার রিলেটেড কমপ্লিকেশন কি, যদি পজিশন, যেহেতু আমরা এটা কনজারভেটিভ করতেছি, আমরা তো রিডাকশন ওইভাবে আমরা যেভাবে আমরা অপারেটিভ প্রসিডিউর মধ্যে করবো ওইভাবে তো রিডাকশন নাও হইতে পারে। সেক্ষেত্রে ইউনিয়ন হবে, ইউনিয়ন তো হবেই, কারণ 97% ইউনিয়ন হয়। ইউনিয়নটা মেল ইউনিয়ন হবে। মেল ইউনিয়ন কি কোন পজিশন হবে? ভ্যারাস পজিশন হবে, এই জন্য এটা ভ্যারাস মেল ইউনিয়ন হয়। তো এখানে এখন আবার জিজ্ঞাসা করতেছে যে ভ্যারাস মেল ইউনিয়ন যদি হয় তাহলে কি প্রবলেম হবে। ভ্যারাস মেল ইউনিয়ন হলে গেট কোন ধরনের গেট হবে, তো এটা আমি রিসেন্টলি স্যারকে জিজ্ঞাসা করছি, স্যার এটা অ্যান্সার দিচ্ছে যে ভ্যারাস মেল ইউনিয়ন হলে নাকি লার্চিং গেট হয়। তো এটা ওস্তাদরা ভালো বলতে পারবে কতটুকু সত্য মিথ্যা। তো আমরা ছিলাম কনজারভেটিভ ম্যানেজমেন্টে, এখন আমরা চলে যাব অপারেটিভ ম্যানেজমেন্টে। অপারেটিভ ম্যানেজমেন্টের মধ্যে আমরা এটা আলোচনা করব দুই ভাবে। অপারেটিভ ম্যানেজমেন্ট আলোচনা করব আমরা স্টেবল ফ্র্যাকচারের ক্ষেত্রে একরকম, আনস্টেবল ফ্র্যাকচারের ক্ষেত্রে একরকম। তো আমরা জানি যে কাইল টাইপ 1 এবং 2 হচ্ছে স্টেবল ফ্র্যাকচার, এবং কাইল 3, 4 হচ্ছে আনস্টেবল। তো স্টেবলের ক্ষেত্রে আমরা অপারেটিভ ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা স্টেবল আর আনস্টেবল যদি ভাগ করি তাহলে কাইল 1 এবং 2 হচ্ছে স্টেবল, আর কাইল 3 এবং 4 হচ্ছে আনস্টেবল। তাহলে 1, 2, 3, 4 এর মধ্যে আবার স্টেবলকে আমরা দুই ভাবে ম্যানেজ করতে পারি, এক্সট্রামেডুলারি ডিভাইস দিয়ে, ইন্ট্রামেডুলারি ডিভাইস। 3, 4 আনস্টেবল ফ্র্যাকচার ওটাকেও আমরা ফিক্স করতে পারি এক্সট্রামেডুলারি ডিভাইস অথবা ইন্ট্রামেডুলারি ডিভাইস। এভাবে ভাগ করে বললে আমি দেখছি যে স্যাররা খুশি হয়। তো স্টেবল ফ্র্যাকচার কাইল 1, 2 স্টেবল, এটাকে আমরা ফিক্স করতে পারি আইদার এক্সট্রামেডুলারি ডিভাইস অথবা ইন্ট্রামেডুলারি ডিভাইস দিয়ে। তাহলে এক্সট্রামেডুলারির মধ্যে আমরা কি কি দিতে পারি? মেইনলি আমরা এখানে ডিএসএস দেই। ডিএসএস ছাড়াও বাকিগুলা দেওয়া যেতে পারে, প্রক্সিমাল ফিমোরাল লকিং প্লেট, টোকেন্টারিক স্টেবিলাইজেশন, বাট ওগুলা দেওয়ার আবার প্রত্যেকটারে আইদার মানে স্পেসিফিক ইন্ডিকেশন আছে। এবং 1, 2 এর ক্ষেত্রে আমরা ইন্টারমেডুলারি পিএফএন দিতে পারি কিনা, দিতে পারি। তবে স্টেবল ফ্র্যাকচারের ক্ষেত্রে পপুলার হচ্ছে বা ফার্স্ট চয়েস হচ্ছে ডিএসএস। এক্ষেত্রে আবার স্টেবল ফ্র্যাকচারের ক্ষেত্রে ফার্স্ট চয়েস ডিএসএস হলেও এখানে আবার দেখতে হবে ডিএসএস দেওয়ার ইন্ডিকেশন বা ক্রাইটেরিয়া ফুলফিল করতেছে কিনা। সেটা হলো যে আমরা যে ফ্র্যাকচার লাইন গেটার টকেন্টার থেকে লেজার টকেন্টারের দিকে যে ফ্র্যাকচার লাইনটা থাকবে, এটা ফ্লেয়ার অফ দ্য গেটার টকেন্টার থেকে এই রিজিয়নটা 20 থেকে 22 মিলিমিটার কভার করতেছে কিনা, মানে ল্যাটারাল ওয়াল থিকনেস যদি 22 মিলিমিটার থাকে সেক্ষেত্রে আমরা ডিএসএস দিতে পারবো। 20 কেউ কোনো স্যার 20 মিলিমিটারের কথাও বলে, তাহলে 20 থেকে 21ও বলছে একদিন এক স্যার, তাহলে 20, 21 অথবা 22 এর যে কোনো একটা থিকনেস আমরা বলতে পারি। এটা যদি থাকে ল্যাটারাল ওয়াল থিকনেস থেকে তো আমরা ডিএসএস দেবো। এই থিকনেস যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ডিএসএস দিব না, সেক্ষেত্রে আমরা ইন্টারমিডিয়েট ডিভাইসে চলে যাবো। আমরা এই থিকনেসটা মাপবো কোথা থেকে? এটা স্যারকে জিজ্ঞাসা করছিলাম, স্যার বলছে ফ্লেয়ার থেকে ফ্র্যাকচার পর্যন্ত ডিস্টেন্সটা। কিন্তু আমার কাছে পার্সোনালি মনে হয় যেহেতু আমাদের ডিএসএস দেবো আমরা প্লেয়ারটা কি? ফ্লেয়ার হচ্ছে যে গেটার টোকেনটার যেখানে শ্যাফটের সাথে মিট করছে, মানে গেটার টোকেনটা তো কার্ভ থাকে শ্যাফট তো মোটামুটি ভার্টিক্যাল, যেখানে মিটিং পয়েন্ট বিটুইন দ্য গেটার টোকেনটার, এন্ডস অফ দ্য গেটার টোকেনটার আর বিগিনিং অফ দ্য শ্যাফট,
এই শেপটা হচ্ছে ফ্লেয়ার অফ দ্য গ্রেটার টর্নেডো। এখান থেকে মাপবো, এখান থেকে নিচের থেকে মাপলেও হবে। আমার মনে হয় যে আমরা যে এন্ট্রি পয়েন্ট অফ দ্য গ্রেটার টর্নেডোর ডিএসএস এর এন্ট্রি পয়েন্ট 2 সেন্টিমিটার বিলো দ্য ফ্লেয়ার টর্নেডো, এখান থেকে মাপাটা মনে হয় বেশি যুক্তিসঙ্গত হবে। তো যেহেতু স্যার বলছে ফ্লেয়ার, তো সেক্ষেত্রে ফ্লেয়ারই বলা যেতে পারে। এটা হলো স্টাবল ফ্র্যাকচারের ক্ষেত্রে আমরা ডিএসএস দেবো মেইনলি, এক্ষেত্রে আমরা ইন্টারমিডিয়েট দিতে পারি। যদি আরো স্যারেরা জানতে চায় যে আর কিছু দেওয়া যায় কিনা, সেক্ষেত্রে আমরা অন্যান্য অপশন গুলা বলতে পারি, কিন্তু প্রাথমিক অবস্থায় আমরা এটাতেই থাকবো। কাইল 3-4 এর ক্ষেত্রে যেহেতু আনস্টেবল ফ্র্যাকচার, ওইখানে আবার আনস্টেবল ফ্র্যাকচারের আপনার আনস্টেবল ফ্র্যাকচার কি জিনিস আমরা সংজ্ঞাতে বলছি। তো আনস্টেবল ফ্র্যাকচারের ক্রাইটেরিয়া ধরতে পারে যে আপনি যে আনস্টেবল ফ্র্যাকচার বলতেছেন, তাহলে আনস্টেবল ফ্র্যাকচারটা কি জিনিস। তো এটা তো আপনার 4টা বৈশিষ্ট্য দেয়া আছে, সাইমুলে দেওয়া আছে বা অন্যান্য বইও দেওয়া আছে। যে যদি প্রথম পয়েন্টের সাথে শুনতে চায় যে পোস্টোমিডিয়াল কমিউনিশন, যদি পোস্টোমিডিয়াল কমিউনিশন থাকে, যদি সিভিয়ারলি কমিউনিটেড ফ্র্যাকচার থাকে, আর যদি অস্টিওপোরোটিক বোন থাকে যেখানে পোর পার্সেস অফ দ্য ইমপ্লান্ট হয়, এবং ফ্র্যাকচার ফ্র্যাগমেন্ট যদি কন্টিনিউয়াসলি ডিসপ্লেস হয় আপনার ফিজিওলজিক্যাল লোডের পরে, এরকম 4টা পয়েন্ট দেওয়া আছে। সুহাসা শুনতে চায় এটা আবার মেইনলি যে আনস্টেবল ফ্র্যাকচারের ক্রাইটেরিয়া 4টা বলো, 4টা পয়েন্ট ধরে শুনতে চায়। তো আনস্টেবল ফ্র্যাকচারের ক্ষেত্রে আমরা এক্সট্রামেডুলারি ডিভাইস, ইন্টারমেডুলারি ডিভাইস। তো এক্সট্রামেডুলারি ডিভাইসের ক্ষেত্রে আমরা আনস্টেবল, যেহেতু আনস্টেবলের মধ্যে আবার দেখা যাচ্ছে কাইল 3, কাইল 4। তো 3-র ক্ষেত্রে আমরা ডিএসএস ইউজ করতে পারলেও বা ইউজ করা যদি গেলেও, 4-এর ক্ষেত্রে আমরা ডিএসএস কখনো ইউজ করবো না বা ইউজ করবো না। কিন্তু চয়েস অফ ইমপ্লান্ট হবে আমাদের ইন্টারমেডুলারি। কাইল 3-4-এর ক্ষেত্রে আমরা ইমপ্লান্ট ইউজ করবো মেইনলি ইন্টারমেডুলারি ডিভাইস, মেইনলি প্রক্সিমাল ফিমোরাল নেইল। কিন্তু যদি বলে যে আচ্ছা এক্সট্রামেডুলারি ডিভাইস কি ইউজ করা যাবে কিনা, সেক্ষেত্রে স্যারেরা বলতো যে কাইল 3-তে আমরা ডিএসএস ইউজ করতে পারবো, কাইল 4-এ ডিএসএস ইউজ করতে পারবো না। তাহলে কাইল 4-এ এক্সট্রামেডুলারি কি ইউজ করা যেতে পারে? স্যার কাইল 4-এ এক্সট্রামেডুলারি ডিসিএস, ডাইনামিক কন্ডাইলার স্ক্রু, এটা ব্যবহার করা যেতে পারে। এছাড়াও আর কি কি ইউজ করা যেতে পারে এটা তো আমরা জানি, এক্সট্রামেডুলারি ডিভাইস, টোকেনডারিক স্টেবিলাইজেশন প্লেট, প্রক্সিমাল ফিমোরাল লকিং প্লেট, এগুলোর নামগুলো বলবো, এবং এগুলো হয়তো বা সময় থাকলে আলোচনা করা যেতে পারে কখন এটার স্পেসিফিক অ্যাপ্লিকেশন, যে কোন সময় আমরা এগুলো ইউজ করবো। ভাই আজকে ডিএসএস টা বলেন, কালকে পিএফএন আর সাবটোকেনটা বলেন। কালকে না? তাহলে ওস্তাদ আমরা তাহলে সামনের দিকে আগাই, হ্যাঁ। তাহলে উম, তাহলে আমরা ম্যানেজমেন্টটা যেটা বললাম যে জেনারেল ম্যানেজমেন্ট, স্পেসিফিক ম্যানেজমেন্ট। জেনারেলের মধ্যে পেশেন্টের কোমরবিড কন্ডিশন থেকে শুরু করে জেনারেল কন্ডিশন গুলা, এই ম্যানেজমেন্ট গুলো হচ্ছে জেনারেল ম্যানেজমেন্টে করবো। স্পেসিফিকের মধ্যে অপারেটিভ, কনজারভেটিভ বা নন অপারেটিভ, অপারেটিভ। কনজারভেটিভের মধ্যে আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্ট এর ইন্ডিকেশন কি, কনজারভেটিভ কিভাবে করবো, কনজারভেটিভ আমরা কমপ্লিকেশন অলরেডি পড়ে ফেলছি। অপারেটিভের মধ্যে আমরা স্টেবল ফ্র্যাকচার, আনস্টেবল ফ্র্যাকচার মানে কাল 1-2 এর ক্ষেত্রে কিভাবে, 2-3-4 এর ক্ষেত্রে কিভাবে আমরা পড়ে ফেলছি। এখন আমরা আজকে ডিএসএস সম্বন্ধে একটু আলোচনা করতে চাবো। মানে কাইল 1-2-তে আমরা ডিএসএস ইউজ করি, ইভেন কাইল 3-তেও আমরা ইউজ করতে পারি। সেক্ষেত্রে আজকে আমরা ডিএসএস নিয়ে আলোচনায় ঢুকে যাই। ডিএসএস নিয়ে আলোচনা করতে গেলে এটা অনেক একটা লম্বা হিস্ট্রি দেখা গেল। হিস্ট্রি নিতে গিয়ে অনেক লম্বা হিস্ট্রি আমরা আলোচনা করব না, একটু আলোচনা করতে চাই। সেটা যে রয়াল বা রয়েল হুইটম্যান নামে যে বিজ্ঞানী 1902 খ্রিস্টাব্দে, সে কিন্তু আমরা যে রিডাকশন যে করব, আমরা অপারেশনের শুরুতে যে রিডাকশন করব, এই যে আমরা হুইটম্যান মেথডে কিন্তু মেইনলি রিডাকশনটা করি। যে অ্যাবডাকশন দেন ইন্টারনাল রোটেশন, ট্রাকশন, তারপরে অ্যাবডাকশন, ইন্টারনাল রোটেশন, যেটা এটা মেইনলি উনি আবিষ্কার করে। আর লেট বেটার তো আমরা নেকে এটা দেখি। এরপরে আমরা আরেকটা হিস্ট্রির মধ্যে বলতে চাই যে 1950 সালে আর্নেস্ট রোল নামে একজন বিজ্ঞানী, জার্মান বিজ্ঞানী, তিনি স্লাইডিং স্ক্রু বা আমরা যেটা স্ক্রু ইউজ করি তার পূর্বের ভার্সন উনি আবিষ্কার করেন, স্লাইডিং স্ক্রু। এই স্ক্রুটা পরবর্তীতে মেসি নামে একজন বিজ্ঞানী 1962 সালে রিচার্ডসন ম্যানুফ্যাকচারিং কোম্পানি অফ ইউএসএ থেকে যে স্ক্রুটা উনি, এই স্লাইডিং স্ক্রুটারই মডিফিকেশন উনি আবিষ্কার করেন। উনি, এবং ওটার নাম হয় ডাইনামিক হিপ স্ক্রু, বা আমরা যেটা এখন হিপ স্ক্রু ইউজ করতেছি। 1962-তে আবিষ্কার করে মেসি, চলতো মেসি হয়। তো এটা একটা হিস্ট্রি। এই হিস্ট্রির অ্যাপ্লিকেশনটা একটু এই জন্য বলতে চাচ্ছিলাম, এই জন্য যে এই যে স্লাইডিং স্ক্রু, আগে তো স্লাইডিং স্ক্রু ব্যবহৃত হইতো এবং এটা ছিল সিলিন্ড্রিক্যাল।
আর এখন আমরা যেটা ব্যবহার করি ডাইনামিক হিপ স্ক্রু, এটা হেক্সাগোনাল। হ্যাঁ, এটা হেক্সাগোনাল, যার কারণে আমরা যখন আগে স্লাইডিং স্ক্রু ব্যবহার করতাম, এই স্ক্রুর ক্ষেত্রে রোটেশন হওয়ার চান্স বা রোটেশন হইতো। রোটেশন হওয়ার কারণে পরবর্তীতে তো এই মেসি 1962 সালে এটা মডিফিকেশন করে ডাইনামিক হিপ স্ক্রু তৈরি করে। এই ডাইনামিক হিপ স্ক্রু আমরা এখন যেটা ব্যবহার করি সেটা এই 1962 সালে আবিষ্কৃত, এবং এইটাতে রোটেশন হয় না, যার কারণে ডিএসএস উইথ ডি রোটেশন স্ক্রু এটা আমরা এখন বলবো না। এটা হয়তো যদি স্লাইডিং স্ক্রু হইতো সেক্ষেত্রে আমাদেরকে ডি রোটেশন স্ক্রু দিতে হইতো রোটেশন প্রিভেন্ট করার জন্য। এরপরে আরো অনেক কিছু আবিষ্কার হয়েছে। তো এটা ওই মাঝে মাঝে যে জানতে চায় যে আপনি যে ডিএসএস এ যে স্ক্রুটা দিচ্ছেন ল্যাগ স্ক্রুটা, এই স্ক্রুর নাম কি? এই স্ক্রুর নাম আবার রিচার্ডসন স্ক্রু। তো রিচার্ডসন স্ক্রু বা বলতে আবার বিজ্ঞানী রিচার্ডসন না, মেবি এটা রিচার্ডসন ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে এটা যেহেতু প্রডিউস হয়েছে ওই জন্য এটার নাম রিচার্ডসন স্ক্রু। আমি এটা আবিষ্কার করছি বিজ্ঞানী মেসি 1962 তে। ওস্তাদ ঠিক আছে তো? আচ্ছা, আমরা ডিএসএস এ এখন প্রথমে ডিএসএস সম্বন্ধে যদি বলতে চাই, প্রথমে আমাদেরকে জানতে হবে যে এর কম্পোনেন্ট গুলা কি কি, একটা ডিএসএস এর কি কি কম্পোনেন্ট আছে। তো কম্পোনেন্ট জানতে হলে আমরা প্রথমে ডিএফএন আছে না, এই যে ডিএসএস এর কম্পোনেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। ডিএসএস কম্পোনেন্ট আমি এজ এ হোল এক পেজে আনার চেষ্টা করছি, আমার পেজে এইখানে এজ এ হোল এখানে আনার চেষ্টা করছি। এই চিত্রটা যদি আমরা দেখতে চাই, এখানে তো ভালো নেই, সামনে একটু আগে। এই চিত্রতে আমরা যদি দেখতে চাই যে এটা হচ্ছে ল্যাগ স্ক্রু বা মেইন স্ক্রু, যেটা আমরা বর্তমানে ইউজ করি ল্যাগ স্ক্রুটা। এটা হচ্ছে 8 মিলিমিটার, এটা হচ্ছে শেপ ডায়ামিটার হচ্ছে 8 মিলিমিটার। তাহলে 1 নম্বর কম্পোনেন্ট যদি আমরা ল্যাগ স্ক্রু ধরি, 2 নম্বর কম্পোনেন্ট আমরা ধরবো এটা তো সাইড প্লেট, এটা হচ্ছে ব্যারেল। তাহলে ব্যারেল উইথ সাইড প্লেট হচ্ছে এটা 2 নম্বর কম্পোনেন্ট। আর 3 নম্বর কম্পোনেন্ট তো ভার্টিক্যাল স্ক্রু থাকে, এটা হচ্ছে 3 নম্বর কম্পোনেন্ট। তাহলে এই ক্ষেত্রে ডিএসএস সম্বন্ধে আমাদের ডিটেলস জানতে হবে। স্যারেরা ডিটেলস সম্বন্ধে ডিটেলস ধরে অনেক সময়। এখানে বিশেষ করে কম্পোনেন্ট গুলার কোনটার ডায়ামিটার কত, কোনটার ডায়ামিটার কত, এগুলো সম্বন্ধে ডিটেলস ধরে। তো এটার জন্য আমরা অ্যাড করেছি এখানে, আপনারা দেখতে পারেন যে প্রথমে যদি আমরা ব্যারেলে আসি, ব্যারেলের ডায়ামিটার, স্ট্যান্ডার্ড ডায়ামিটার হচ্ছে 38 মিলিমিটার, আর শর্ট ব্যারেল 25। ব্যারেলের ইনার ডায়ামিটার 8.2, ব্যারেলের আউটার ডায়ামিটার 12.5। আমি আর যখন ফার্স্ট প্রেজেন্টেশনে দাঁড়াইছিলাম, আব্দুল সালাম স্যার আমার এইগুলো জিজ্ঞেস করছিল, ব্যারেলের ইনার ডায়ামিটার আউটার ডায়ামিটার। তখন বুঝি নাই যে এগুলার ইম্পর্টেন্স কি, এখন বুঝি। এটা কি ব্রেথ ডায়ামিটার না? ব্রেথ, ব্যারেলের এটা ব্রেথ হবে নাকি ব্রেথ? ব্যারেলটা হচ্ছে, আমি এই দেখাই দিই, এই যে এটাই তো হচ্ছে এই যে ব্যারেল, এই তো ব্যারেল, তাই না? তো এই ব্যারেলের এই যে আউটার ডায়ামিটার এটা, আর ভিতরে তো গোল, ভিতরে ডায়ামিটার, আউটার ডায়ামিটার হচ্ছে 12.5। আর কত আউটার ডায়ামিটার? আউটার 12, ডায়ামিটার হচ্ছে 12.5, 12.5। ইনার ডায়ামিটার হচ্ছে 8.2। আর হলো শর্ট ব্যারেল, তো আমরা বললাম ওটা ব্যারেল শর্ট, আর স্ট্যান্ডার্ড ব্যারেল এটা হচ্ছে লেন্থ অফ ব্যারেল। 38 হলে স্ট্যান্ডার্ড, আর যদি 25 হয় তাহলে শর্ট। আর স্ক্রু প্লেটের মধ্যে যে স্ক্রু থাকে এটা 4.5 মিলিমিটার স্ক্রু থাকে। আর হোল তো আইদার এটা অনেক হোলেরই থাকতে পারে। আর অ্যাঙ্গেলটা থাকে ইউজুয়ালি 130 থেকে 135। তো মেইনলি কমনলি ইউজ করা হয় 135 অ্যাঙ্গেলে। আর যে আমাদের যে ল্যাগ স্ক্রুটা, এই ল্যাগ স্ক্রুর লেন্থটা 50 থেকে 150, এটা ইউজুয়ালি মনে রাখার জন্য আমরা এটা মনে রাখতে পারি। আর কোর ডায়ামিটার, ওই ল্যাগ স্ক্রুর কোর ডায়ামিটার হচ্ছে 8 মিলিমিটার,
এবং তার থ্রেড লেন্থ হচ্ছে 22 মিলিমিটার, থ্রেড ডায়ামিটার 12.5 মিলিমিটার। এটা এই প্রত্যেকটা ইম্পর্টেন্ট, থ্রেডের প্রত্যেকটা লেন্থ কত, ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। সবটাই প্রত্যেকটা জানতে কেন হবে। ইম্পর্টেন্ট সেটাও ভাই পরে বলবে। হ্যাঁ, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এটা জানতে হবে। তো আমরা যদি ফিরে যাই, আমরা এখন প্রথমে এখন যদি ডিএসএস অপারেশনে যদি আমরা ফিরে যাই, তাহলে অপারেশনের ক্ষেত্রে আমাদের প্রথমেই তো স্যাররা বলবে যে তুমি ডিএসএস করবা, আচ্ছা ডিএসএস তাহলে তুমি এন্ট্রি পয়েন্ট বলো বা এন্ট্রি এটা পয়েন্ট। খুব ইম্পর্টেন্ট, কি কি এটা খেয়াল রাখবা, হ্যাঁ, খুবই বা কি ইম্পর্টেন্ট। কি কি জিনিস খেয়াল রাখতে হয়, যে 5টা জিনিস আছে, 5টা জিনিস তুমি বলো। এটা জানতেই হবে বা একদম খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের এন্ট্রি পয়েন্টটা হবে 2 সেন্টিমিটার বিলো দ্য ফ্লায়ার অফ দ্য গেটার। ফ্লায়ার অফ দ্য গেটার থেকে 2 সেন্টিমিটার বিলো হবে মিড ল্যাটারাল কর্টেজ অফ দ্য প্রক্সিমাল ফিমার। ডিরেকশনটা থাকবে আপওয়ার্ডস মিডিয়ালি টুয়ার্ডস দ্য অপোজিট অ্যান্টেরোসুপিরিয়র লেগ স্পাইন। ভার্সন মেনটেন করতে হবে, আমরা জানি ভার্সন নর্মালি 10 to 15 ডিগ্রি অ্যান্টিভার্সন, এবং এটা হইতে হবে উইদিন 5 মিলিমিটার অফ দ্য সাবকন্ডাল বোন। সাবকন্ডাল বোনের মধ্যে 5 মিলিমিটারের মধ্যে এটা থাকতে হবে। এই চিত্রটা যদি আমি দেখি, তাহলে এইটা হচ্ছে ফ্লেয়ার অফ দ্য গেটার টগেন্টার, এখান থেকে 2 সেন্টিমিটার বিলো, 2 সেন্টিমিটার বিলোতে আমার এন্ট্রি পয়েন্টটা হবে, এবং এটা হবে এই ল্যাটারাল সারফেসের মিড ল্যাটারাল কর্টেক্সে আমার এন্ট্রি পয়েন্টটা হবে, এবং এটা ডিরেকশন হবে অপোজিট অ্যান্টেরোসুপিরিয়র লেগ স্পাইন। এই পাশের যে হিপ থাকবে এবং তার উপরে যে অ্যান্টেরোসুপিরিয়র লেগ স্পাইন উপরে, তার ডিরেকশনে এটা আমরা প্লেস করতে হবে, এবং এটা গাইড ওয়্যার প্লেসমেন্ট করার ক্ষেত্রে আমাদের ভার্সনটা মেনটেন করতে হবে, এবং উইদিন 5 মিলিমিটার ফ্রম দ্য সাবকন্ডাল বোন থেকে 5 মিলিমিটার প্রক্সিমালি, বা কি বলবো, 5 মিলিমিটারের মধ্যে এটা শেষ করতে হবে। তো এই পয়েন্টের প্রত্যেকটা পয়েন্টে স্যারটা জানতে চায়। সেই পয়েন্ট একটু আবার বলেন, মিড ল্যাটারাল কর্টেক্স এর কি যেন বললেন এখানে? তাহলে 2 সেন্টিমিটার বিলো দ্য ফ্লায়ার অফ দ্য গেটার কন্টেনার, যে ল্যাটারাল সারফেসটা থাকবে, এই যে এটা যদি ফিমার হয়, ফিমারের তো এখানে এন্ট্রি পয়েন্ট করাই আছে আমাদের, কি বলে, নিটোরের যে ফিমারটা পাওয়া যায় এখানে, কিন্তু অলরেডি এটা যদি ফ্লায়ার অফ দ্য গেটার হয়, এটা 2 সেন্টিমিটার বিলোতে, এবং এটা হচ্ছে ল্যাটারাল সারফেস অফ দ্য ফিমার। এই ল্যাটারাল সারফেস অফ দ্য ফিমারের মিড ল্যাটারালি, মানে এটা পোস্টেরিয়রলিও না আবার অ্যান্টেরিয়রলিও না, মিড ল্যাটারাল কর্টেক্স দিয়ে আমরা এন্ট্রি পয়েন্টটা নিব। ঠিক আছে না? ল্যাটারাল কর্টেক্সের কথা হচ্ছে এটা। ইন মিড ল্যাটারাল কর্টেক্স অফ দ্য প্রক্সিমাল ফিমার, ডিরেকশন থাকবে আপওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি টু দ্য অপোজিট অ্যান্টেরোসুপিরিয়র লেগ স্পাইন, আর ভার্সন মেনটেন করবো 10 to 15 ডিগ্রি, আর উইদিন দ্য 5 মিলিমিটার অফ দ্য সাবকন্ডাল বোন। ভাইয়া ভার্সন বলতে মানে একটু অ্যান্টিরিয়রলি থাকে যেটা, মানে ফিমারের নেকটা ওইটা। জি 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 জি, ফিমারের নেকটা একটু করোনাল প্লেনের সাথে ফিমোরাল নেকটা করোনাল প্লেনে 15 ডিগ্রি অ্যান্টিরিয়রলি থাকে। অ্যান্টিরিয়রলি থাকে, জি। আমার যদি এটাতে এইভাবে দেখাচ্ছি, আসলে বোঝা যাচ্ছে কিনা, যে জি, বুঝতে পারছি। কলম যদি আমার করোনাল প্লেন হয়, তাহলে নেক কিন্তু 15 ডিগ্রি অ্যান্টিরিয়র থাকবে। তো সুতরাং আমার ওই পিনের ডিরেকশন, গাইড ওয়ারের বা গাইড পিনের ডিরেকশনও 15 ডিগ্রি অ্যান্টিরিয়র হবে। 135 ডিগ্রি। হ্যাঁ, আর এখানে একটা জিনিস অবশ্য নাই, হ্যাঁ, যে ডিরেকশন হচ্ছে আপওয়ার্ডস এন্ড মিডিয়ালি টুয়ার্ড দ্য অপোজিট অ্যান্টিসোলাইজমেন্ট। এখানে যে অ্যাঙ্গেলটা হবে এটা হচ্ছে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে, কারণ এখানে ওই যে নেক শেপ অ্যাঙ্গেলটা মেনটেন হবে। এখন যদি আমরা অ্যাপ্রোচে যাই, আমরা যদি ইন শর্টে, এটা তো অপারেশন দেখলে ভালো হয়, যদি ইন শর্টে আমরা বলতে চাই, সেক্ষেত্রে আমরা প্রথমে ইনসিশনটা কোথা থেকে দেবো। ইনসিশনটা হচ্ছে এই যে টিপ অফ দ্য গেটার টোকেনটার থেকে আমরা যদি একটা গাইড পিন এস্টাবলিশ করি, ওখান থেকে শুরু করে প্রায় 5 to 7 সেন্টিমিটার আমরা ইনসিশন দেবো। ইনসিশন দিলে প্রথমে আমরা স্কিন সাবকিউটেনিয়াস টিস্যু সরাবো। স্কিন সাবকিউটেনিয়াস টিস্যু সরালে আমরা প্রথমে ডিপ ফাসা পাবো, আমরা ডিপ ফাসা ইনসাইজ করবো। এরপর আমরা ভাস্টাল ল্যাটারালিস মাসল পাবো। ভাস্টাল ল্যাটারালিস মাসল আমরা স্প্লিট করব। স্প্লিট করলে আমরা ল্যাটারাল সারফেস পাবো। ল্যাটারাল ভাই সারফেস, এখন স্ক্রিন শেয়ারটা অফ করে দেন ভাই, হ্যাঁ, স্ক্রিন শেয়ারটা অফ করে দেন।
স্ক্রিন শেয়ার স্ক্রিন শেয়ার অফ, মানে আপনারা এটা দেখি, হ্যাঁ শেয়ার অফ আমার করে দিলে। আচ্ছা আচ্ছা, এই ওস্তাদ এখানে তো আরো কিছু জিনিস আমি দেখাইতে চাচ্ছিলাম, ওই যে ও আচ্ছা, দেখান দেখান দেখান। আর কিছু সময় এইটা হবে তো নাকি? এটা আমি বলি কি, আপনি আপনার কাছে এখন নাই ডিএসএস টা? ডিএসএস টা আছে তো। ওটা দেখাই বলেন, তাহলে মনে হয় একটু, আর এই ম্যাথটা তাহলে বুঝতে সুবিধা হবে। আর ম্যাথটা সবার শেষে বললেন, নাহলে পোলাপানের এই মাথা যে এটা জ্যাম হয়ে কিনছেন যাবে। নাকি, এটা কিনেছেন ভাই ইনস্ট্রুমেন্ট? হয়ে গেল সেলিম ভাই। এটা পরীক্ষার হলের মতো হয়েছে ওস্তাদ, ইনস্ট্রুমেন্ট খুঁজতে গেছি, পাওয়া গেছে ইনস্ট্রুমেন্ট। তো আমি এক্ষেত্রে আহ, আমি আরো কিছু জিনিস যেটা জানতে চাচ্ছি। এরপরে তো আমার অ্যাপ্রোচ তো মোটামুটি শেষ। এরপরে আমরা ডিএসএস প্রথমে গাইড পিন, এখানে স্যারেরা প্রশ্ন করে, আচ্ছা ডিএসএস যে করবা মোস্ট ডিফিকাল্ট স্টেপটা কি, বা মোস্ট ডিফিকাল্ট স্টেজটা কি? মোস্ট ডিফিকাল্ট স্টেজটা হচ্ছে এখানে গাইড ওয়ার প্লেসমেন্ট। গাইড ওয়ার যদি প্লেসমেন্ট সুন্দর হয়ে যায়, তাহলে তো আমার কোনো সমস্যা নেই, এর পরবর্তী অপারেশন হয়ে গেলে সুন্দর। তো এখন আমরা ডিএসএস এর বাকি যে জিনিসগুলা, ওস্তাদ এখন আমি কোথায় থাকবো বলেন, কি বললেন? আছেন আছেন আছেন? আসি তো। আমি কি এখন মেকানিজমে ঢুকতে চাচ্ছি? নিটোরে স্কিল ল্যাব চাই, সাব্বির আহমেদ লিখছে। এই স্কিল ল্যাবের জন্য আমি যে কত দৌড়াইতেছি। না সেটা তো আপনি অনেক করতেছেন, আমরা তো জানছি, কিন্তু আপনি এটা নিটোরে নিটোরে আন্দোলন। প্রথম কথা হচ্ছে, এই যে আমরা প্রত্যেকদিন সকালে কুত্তা বিলাইয়ের মতো ক্যান্টিনের রাস্তার উপরে খাই, ডাস্টবিনের পাশে, এইটা জি সবার আগে চেঞ্জ করা দরকার। জি জি। আচ্ছা, আমরা ক্লাসের শেষ করি, হ্যাঁ? মানে আপনি এটা দেখান। আমার হাতে যেটা আছে এটা তো ডিএসএস। ডিএসএস এর এখানে আরেকটা জিনিস বলা হয়নি। আহ, স্যারেরা প্রশ্ন করবে যে আচ্ছা অপারেশন শেষের দিকে একটা ইম্পর্টেন্ট কাজ করতে হয়, সেই এই কাজটা আপনি কি? আপনার একটা ইয়া বলি, যে আপনার ট্যাগ করা মনে হয় মোবাইলের ক্যামেরার সাথে, যেটা ইয়া করা, এটা একটু চেঞ্জ করে আপনার ট্যাবের ক্যামেরাটা পিন করেন। ট্যাবের ক্যামেরাটা চালু করব? হ্যাঁ, এই যে এটা পিন করেন, হ্যাঁ পিন করেন। আগে ইয়াটা অফ করেন, স্টপ শেয়ার দেন। স্টপ শেয়ার, ওকে। আচ্ছা, ওই তো স্টপ শেয়ার তো হয়ই না। ওখানে আহ, ক্যান্সেল করেন, স্পিকিং ল্যাঙ্গুয়েজ নট ডিটেক্টেড। ওরা মনে করতেছে আপনি হিন্দি ভাষায় কথা বলতেছেন। এটা ক্যান্সেল করব? ক্যান্সেল করেন, হ্যাঁ। হ্যাঁ ক্যান্সেল করছি। এবার স্টপ শেয়ার দেন। স্টপ শেয়ার দিলাম, কিন্তু স্টপ তো শেয়ার হয় না। এটা মনে হয় আপনাকে দিতে হবে। হোস্ট তো আপনি মনে হয়, হোস্ট তো আপনি। কিন্তু এখানে তো স্টপ শেয়ার নিচ্ছে না ওস্তাদ। আচ্ছা, কেন নিতেছে না? আচ্ছা হোক না, ওটা কি খুব জরুরি এই মুহূর্তে? না, আপনার তো ইয়াই, আপনার ডিএসএস টা বোঝা যাচ্ছে না ঠিক মতো। দেখা যাচ্ছে না না? না, এই যে প্লাসে চাপ দেন, ছবির উপরে যে প্লাস আছে এটা চাপ দেন। না দিস ইজ আপ। নো, না এটা না, এটা না। তাহলে নিচে এই যে মেম্বারে, এই যে পার্টিসিপেন্টে যান। পার্টিসিপেন্টে গেলাম। এরপরে হচ্ছে আপনি আর কোনটা দিয়ে ঢুকছেন, আপনার আরেকটা আইডি কই? ওই যে সেলিম মিয়া উপরেরটা আপনার হ্যাঁ আইট্যাবের, হ্যাঁ আইপ্যাডের। জি, ওটাই আচ্ছা, ভিডিওতে চাপ। ওখানে ক্লিক করেন। জি, ঠিক আছে, এবারে রিমুভ স্পটলাইট দেন। রিমোট স্টোর লাইট দিলাম।
কি কি যে জিনিস এগুলো আপনার কিছুতে বুঝি না। তো ইয়া হচ্ছে না, এবার আপনি ইয়া দেন, স্ক্রিন শেয়ার অফ করে দেখেন হয় কিনা। শেয়ার মালটা আসতেছে। মাইনাস দেন। স্টপ শেয়ার দেন। ওস্তাদ স্টপ শেয়ার তো হচ্ছে না। ও আচ্ছা, হ্যাং হয়ে গেছে মনে হয় কোনো না কারণে। আমার সবকিছু চলতেছে। আচ্ছা, আপনার ওই নামের উপরে ক্লিক করেন তো, সেলিম মি। জি। আচ্ছা, ট্যাবের ইয়া কাজ করতেছে না কেন? আচ্ছা নেন, শুরু করেন আপনি। আচ্ছা আমার কি দেখা যায়? না, আবার আটকায় গেছেন। আবার স্পটলাইট দেন তো। কি করলেন? আগেই তো ভালো ছিলাম। আপনি এরকম আটকায় গেছেন কেন? নিচে ওই যেটা ভিডিও সাইন আছে, ভিডিওতে ক্লিক করেন তো। হুম। হ্যাঁ, এবার আসছি এটা আমি। একটু আসছেন তো, এটা একটু বড় করা যায় না? বড় তো কেমতে করবো, একটা চাপাচাপি তো করতেছি। আচ্ছা, স্টপ শেয়ার কেন হচ্ছে না এটাই তো বুঝতেছি না। আচ্ছা, আমারে হোস্ট বানায় দেন তো, এই যে শাইখ সিরাজ। তো এটা আমি বানাবো কেন? আপনি সব নিয়ন্ত্রণ করে যে আমার বানাইতে কোন। এই তো হোস্ট, আমার নামের উপরে ক্লিক করেন, হ্যাঁ করছি ক্লিক। তারপরে মেক হোস্ট দেন। মেক হোস্ট। ওকে। ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য হোস্ট টু শেখ সিরাজ, ওকে। ওকে 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 হুম। ওকে, ঠিক আছে। এবার আপনি আসেন সামনে। স্ক্রিন ব্রডকাস্টিং। ওমা। স্ক্রিন ব্রডকাস্টিং অফ হয়েছে? দেখেন কি হয়েছে, আমি তো বুঝতে পারতেছি না। ওকে, হয়েছে, দেন। ওকে, ঠিক আছে, এবার আপনি ইয়া হয়ে গেছেন, বলেন এবার আপনি। এবার কথা মানে এবার কি দেখা যায় নাকি? দেখা যায় কিন্তু কেটে কেটে আসতেছে কেন জানি। ও নেটের কারণে হয়তো বা। না না, আপনার এই ক্যামেরাটা কাজ করে না। আপনার যখন স্ক্রিন শেয়ার দিতেছেন ওই ক্যামেরাটা কাজ করতেছে। আচ্ছা, আপনার পাশে ও কই? অবস্থান আছে তো। আছে? হ্যাঁ। আপনি ওর ক্যামেরাটা অন করেন। আপনি ক্যামেরা অন করুন তো। কে? করছেন? ক্যামেরা মানে ওনা তো ইয়া অন করাই আছে। আসে না। ক্যামেরা ভিডিওটা অন করেন। এইটা অন করা আছে। আপনার করছেন? ভিডিওটা আপনার নিজস্বটা করুন। আমারটা। হুম। হুম। এই কথা বলছি। ওটা করছেন? ওস্তাদ ওই তো ক্যামেরা তো অন হচ্ছে না। ওই যে, আচ্ছা আপনি আর কি করবেন, স্ক্রিন শেয়ার দেন। আপনার পাশেরটার ক্যামেরা অন হচ্ছে না? না সেম প্রবলেম। ওটা রিয়েলমি 10? ওস্তাদ স্ক্রিন শেয়ার দেই তাহলে, হ্যাঁ শেষ করি, দেন। বেশিক্ষণ তো আর নাই তাই না? এই যে মাসুম, মাসুম অন হয়েছে, অন হয়েছে, অন হয়েছে। আচ্ছা এখন আমি কি করব তাহলে? আপনি আপনি মাসুমের ক্যামেরাটা আপনার সামনে নেন। আপনার মাসুম থেকে প্রথমে মাসুম রে ইয়া বানান, ওই স্পটলাইটে দেন। মাসুমের নামের উপরে ক্লিক করেন, স্পটলাইট দেন। আপনাকে রিয়েলমি 12 প্লাস নাকি? হ্যাঁ। আরে দূরও, আপনি ইয়া দেন, এই যে মাহমুদুল হাসান মাসুম লেখা, আপনি পার্টিসিপেন্টে ক্লিক করেন। হ্যাঁ এখানে কি দেবো? এই নিচে দেখেন মাহমুদুল হাসান মাসুম, এখানে হ্যাঁ ক্লিক করেন। করছি। ক্লিক করে স্পটলাইটে দেন। হ্যাঁ স্পটলাইটে দিছি। ওকে, ঠিক আছে।
এখন আপনার স্পটলাইটটা অফ করেন। রিমুভ স্পটলাইট। ওকে, এই যে চলে আসছে, এখন পুরো ক্লিয়ার। সবাই দেখতে পাচ্ছেন? একদম দিনের মতো পরিষ্কার। এতক্ষণ এই ক্যামেরা ছেড়ে আপনি কি অকাম করে বেড়াইছেন মিয়া? মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা লাগছিল আগে। হুম, পুরা আচ্ছা ভূগোলের এখন কি গল্প বলে যাচ্ছে। আমি শুরু করলাম তাহলে, হ্যাঁ? আপনি আপনার মাইকটা অফ করেন, যে কোনো একটা মাইক অফ করেন। জি। হ্যাঁ, অবস্থা শুনতে পাচ্ছে? হ্যালো হ্যালো। এই মাসুম ভাইয়ের মিউট করেন, হ্যাঁ। ওকে, মিউট তো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওকে গুড, এবার বলেন। ওস্তাদ এই ক্লাস নেওয়ার আগে আমাদের মতো যারা আনারি আছে তাদেরকে একটা না, আমি আপনারে বহুতবার বলছি, আপনার খুঁজে পাওয়া যায় নাই। আপনি শুরু করেন, এখন এটা আমার আবার এডিট করে আচ্ছা কাট করতে হবে এই অংশটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটা আমরা কার্ড একটু ফিটিং করবো, ওস্টেটমি করবো আমরা। তাহলে আসেন। ও আমি বলতেছিলাম যে ডিএসএস অপারেশনের ক্ষেত্রে সবার শেষে স্যারেরা একটা প্রশ্ন করে যে অপারেশন শেষ, এখন তুমি কি করবা, কোনো কিছু কাজ বাকি আছে কিনা। তো এখানে একটা কাজ বাকি আছে যে আমাদের অপারেশন শেষে ঢুকান আগে লেগ স্ক্রু ঢুকান, তারপরে ওইটা ঢুকান। না ঢুকাই সে বের করে দিচ্ছে সব। এটা কি দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি কম তো। আচ্ছা, এই যে শেষের দিকে যে স্ক্রুটা, এই স্ক্রুটার নাম হচ্ছে কম্প্রেশন স্ক্রু। আগে লেগ স্ক্রু দেন। আচ্ছা তাহলে এটা হচ্ছে লেগ স্ক্রু। এই সেই লেগ স্ক্রু, কাঙ্ক্ষিত লেগ স্ক্রু। এটা হচ্ছে রিচার্ডসন স্ক্রু, ডিএসএস, যেটা সিলিন্ড্রিক্যালটা না, কারণ এটা হচ্ছে হেক্সাগোনাল। এটা আচ্ছা, এটার আমরা জানি যে এটার যে শেফট, এই শেফটের ডায়ামিটার হচ্ছে 8 মিলিমিটার। দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, নিচু করেন, ক্যামেরা নিচু করেন। দেখা যাচ্ছে কি? না, একটু উঁচু করে ধরেন। হ্যাঁ, ওকে, দেখেন। এবার দেখা যাচ্ছে, এবার ওকে, দেখা যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে সেই ডাইনামিক হিপ স্ক্রু। স্ক্রুর যে পার্ট, এটা হচ্ছে শেফট, এই শেফট হচ্ছে 8 মিলিমিটার। এটা হচ্ছে থ্রেডের অংশের লেন্থ হচ্ছে 22 মিলিমিটার, আর থ্রেড ডায়ামিটার হচ্ছে 12.5 মিলিমিটার। আর এখানে তেমন কিছু নাই। এরপরে এটা হচ্ছে ব্যারেল, এটা ব্যারেল, এটা সাইক্লেট। তো আমরা জানি যে ব্যারেলের আবার আমরা আউটার ডায়ামিটার, ইনার ডায়ামিটার বললাম। আর ব্যারেল লেন্থ যদি শর্ট হয় তাহলে 25, আর স্ট্যান্ডার্ড হলে 38। আর এটা তো হোল বা নির্ভর করবে। এখানকার স্ক্রু হচ্ছে 4.5 মিলিমিটার স্ক্রু। এরপরে এটা এমন ভাবে এখানে ঢুকবে, এখানে এমন ভাবে এক্ষেত্রে ডিএসএস আগে লেগ স্ক্রু ঢুকান আপনি। জি ওস্তাদ, লেগ গাইড স্ক্রু ওয়্যার ঢুকে। দিলেন, তারপরে কি করবেন? জি আগে গাইড ওয়্যার দিলেন, আচ্ছা, তাহলে তারপরে লেগ প্রথমে স্ক্রু ঢুকাবেন। আগে প্লেট ঢুকাইছেন কেন? প্লেট আগে সরান, আগে এটা দেখান যে কোনটার পরে কোনটা দিবেন, এটা বলেন। প্রথমে তো অপারেশন শুরু করার প্রথমে তো আমরা গাইড ওয়্যার প্লেসমেন্ট করলাম, না, এবং প্রথমে আপনি পেশেন্ট পজিশন করেন। পেশেন্ট পজিশন করলাম। পেশেন্ট হচ্ছে সুপাইন পজিশনে থাকবে, সুপাইন পজিশনে থাকবে পেশেন্ট। আমরা আহ, আহ, এরপরে আমরা তো এক্সপোজ করলাম। প্রথমে আমাদের পজিশনটা বলেন। জি ওস্তাদ। সি পজিশন। না, আমি তো ডিএসএস করব। ডিএসএস এর ক্ষেত্রে তো আমি তো সি পজিশন করবো পিএফএন এর ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, আমি ঠিক তো আছে এখন ঠিক আছে। ডিএসএস করবো, আমি তো পিএফএন এর নাই, আমি তো আপনার ডিএসএস। ফিমারটা নিন, ফিমারটা নেন, এই প্লেটটা রেখে ফিমারটা নেন। জি ফিমার নিলাম। নেন, এবার আগে লেগ স্ক্রুটা ঢুকান। ফিমারে লেগ স্ক্রু কিভাবে ঢোকাবো ওস্তাদ? হ্যাঁ, ওই তো
গাইড ওয়্যার যেখানে আছে ওইখান দিয়ে ঢুকাই দেন। হ্যাঁ, হ্যাঁ প্রথমে তো আমরা গাইড ওয়্যার প্লেস করবো। হ্যাঁ গাইড ওয়্যার প্লেস মানে করলে বাইরে থেকে ঢুকাই দেখান আর কি, বাইরে থেকে। হ্যাঁ, গাইড ওয়্যার প্লেস করার পরে আমি যদি স্টেপ বাই স্টেপ আগাই, গাইড ওয়্যার প্লেস করার সময় আমরা 135 অ্যাঙ্গেল গাইড ইউজ করে আমরা গাইড ওয়্যার প্লেস করবো। প্লেস করার পরে আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের রিমিং করতে হবে। রিমিং করতে হবে বাই ট্রিপল রিমার। সাথে একটা খুবই প্রিয় কোশ্চিন হচ্ছে যে ট্রিপল রিমারের কম্পোনেন্ট কি কি? ভেরি গুড। ট্রিপল রিমারের কম্পোনেন্ট কি কি? ট্রিপল রিমারের কম্পোনেন্ট বলো। বা এমন হতে পারে তুমি ডিএসএস করবা, আচ্ছা তুমি ঠিক আছে, ভালো কথা, তুমি ট্রিপল রিমারের কম্পোনেন্ট গুলা বলো, কোনটার কি পার্ট গুলা। তো আমরা জানি যে ট্রিপল রিমারের পার্ট স্ক্রিন শেয়ার হলে দেখে দেওয়া যেত তিনটা। প্রথম পার্টটা হচ্ছে 8 মিলিমিটার ফর লেগ স্ক্রু, পরের পার্টটা হচ্ছে 12 মিলিমিটার ফর ব্যারেল, এই যে ব্যারেলের জন্য 12 মিলিমিটার, আর এরপরে হচ্ছে 23 মিলিমিটার ফর ব্যারেল প্লেট জাংশন, যেটা আমরা লকিং নাট অনেক সময় বলে, কিন্তু বেডসাইড ক্লিনিকে এটা লিখে দেওয়া আছে যে 23 মিলিমিটার ফর ব্যারেল প্লেট জাংশনের জন্য। তাহলে কি গেল? তাহলে 8 মিলিমিটার ফর লেগ স্ক্রু, এই লেগ স্ক্রুর জন্য আমরা 8 মিলিমিটারই ট্রিপল লিভারের একটা পার্ট থাকবে। তারপরে ব্যারেলের জন্য থাকবে 12 মিলিমিটার, আর ব্যারেল প্লেট জাংশনের জন্য থাকবে হচ্ছে 23 মিলিমিটার। এটা হচ্ছে ট্রিপল লিভারের পার্ট, এটা আমি চিত্রতে দেখাই দেবো। তাহলে এরপরে আমরা প্রথমে রিমিং করব। রিমিং করার পরে আমরা যেহেতু আমাদের স্ক্রু ডায়ামিটার হচ্ছে 12.5, এই জন্য আমাদের ট্যাপ করে নিতে হবে। তো ট্যাপ করা শেষ হলে আমরা প্রথমে স্ক্রু প্লেসমেন্ট করব। স্ক্রু প্লেসমেন্ট করবো বাই দ্য গার্ডার। স্ক্রু প্লেসমেন্ট করার পরে আমাদের এখানে যেটা করতে হবে যে স্ক্রুটা আমরা কত দূর দেবো। স্ক্রুটা আমরা কত দূর দেবো? স্ক্রুটা দেবো উইদিন 5 মিলিমিটার অফ দ্য সাবকন্ডাল বোন। এটা তো আমরা আগেই পড়েছি। এর বেশি দিলে কি হবে? এর বেশি দিলে আমার হেড ফ্র্যাকচার হয়ে যেতে পারে, আরো বেশি দিলে আমাদের এসিটাবুলামে গিয়ে এসিটাবুলাম ফ্র্যাকচার হতে পারে। এটা একটা। আর স্ক্রু প্লেসমেন্ট করার পরে আমরা এরপরে আমরা স্ক্রুর যে সামনে ধরেন একটু, জি এটা জি নেকের সামনে ধরেন স্ক্রুটা। স্ক্রুটা ধরতেছি স্যার। স্ক্রুটা এখানে প্লেস করার পরে এখানে স্ক্রুটা আমরা রাখবো এখানে, যেমন এখানে একটা মার্কিং দেওয়া আছে, এই মার্কিংটা আমরা ভার্টিক্যালি রাখবো যাতে পরবর্তীতে আমরা প্লেটটা এইভাবে বসাইতে পারি। কারণ এটা যদি এই পজিশনে আমরা না রাখি তাহলে পরবর্তীতে কিন্তু আমরা প্লেটটা বসাইতে গেলে একটু উপর নিচ করা লাগতে পারে। কিন্তু যদি আমরা এইখানে যে টি শেপের অংশটা, এটা যদি আমরা ভার্টিক্যালি প্লেস করে রাখতে পারি তাহলে পরবর্তীতে আমরা ব্যারেলটা আমরা ইজিলি প্লেস করতে পারবো। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আমরা স্ক্রু প্লেসমেন্টের পরে আমরা ব্যারেল ব্যারেলের মধ্যে ইনসার্শন করবো। আর এখানে একটা কথা বলা হয়নি যে এই যে ডিএসএস স্ক্রু এখানে কোন প্রিন্সিপালে কাজ করে। এই প্রিন্সিপালটা হচ্ছে কন্ট্রোল কোলাপস মেকানিজম প্রিন্সিপাল, এই প্রিন্সিপালে কাজ করে এটা। আমরা এটা নিয়ে একটু আলোচনা করবো একটু পরে। এরপরে আমরা এখানে স্ক্রু দিয়ে লেগ স্ক্রু প্লেস করার পরে ব্যারেল এবং প্যারেল প্লেট আমরা প্লেস করলাম। প্লেস করার পরে সবশেষে আমরা ট্রাকশন খুলে দেবো। এই প্রশ্নটা খুবই করে যে আমরা ট্রাকশন খুলে দিয়ে আমরা সবশেষে কম্প্রেশন স্ক্রু এর মধ্যে আমরা প্লেস করব। এটা খুব গুরুত্বপূর্ণ। ট্রাকশন স্ক্রু দেওয়ার আগে কম্প্রেশন স্ক্রু দেওয়ার আগে ট্রাকশন খুলে নিতে হবে, খুবই ইম্পর্টেন্ট, না হলে কম্প্রেশনটা হবে না। এই স্ক্রুটা দেওয়া হয় টু অ্যাচিভ দ্য কম্প্রেশন। এরপরে অপারেশন শেষ, আমরা লেয়ার বাই লেয়ার ক্লোজ করবো, স্কিন ক্লোজ করবো। What is control collapse mechanism? তাহলে এখন আমরা আসতেছি যে কন্ট্রোল কোলাপস মেকানিজম, এই জিনিসটা কি? কন্ট্রোল কোলাপস মেকানিজমটা হচ্ছে, এটা জানার আগে এখানে আবার কিছু জিনিস জানতে হবে যে আমরা যে স্ক্রুর যে লেন্থ, এই লেন্থটা কতটুকু রাখবো। স্ক্রুর লেন্থ কতটুকু রাখবো বলতে এটা ছবি থেকে দেখে নিতে হবে। ছবি না, মানে আমি চিত্র থেকে দেখাচ্ছি যে আমরা যে এই যে থ্রেড এবং এই যে ব্যারেল এবং থ্রেডের মাঝখানের মিনিমাম দূরত্ব হইতে হবে 25 মিলিমিটার।
ব্যারেল এবং এই লেগ স্ক্রু থ্রেডের যে মাঝখানে যে দূরত্বটা, এই দূরত্বটা থাকতে হবে 25 মিলিমিটার। 25 মিলিমিটার যদি দূরত্ব না থাকে তাহলে আমার কন্ট্রোল ক্রস মেকানিজম কাজ করবে না। এটা একটা বিষয়, ইম্পর্টেন্ট বিষয়। আর যদি এটা 25 ধরেন, এটা 25 mm আছে, তাহলে এখন সুন্দর করে যখন লোড বা পেশেন্ট যখন ওয়েট বিয়ারিং করবে তখন কন্ট্রোল কলাপস মেকানিজম হবে। ওটা আমরা কি হবে এটা আমরা একটু পরে বলতেছি। কিন্তু যদি 25 মিলিমিটার যদি এই লেন্থটা না থাকে বা মেনটেন করা না হয়, তাহলে কিন্তু কন্ট্রোল কলাপস মেকানিজম হবে না। তাহলে এটা কি হয়, এটা যদি 25 আমি যদি বেশি, এখানে আমি বেশি যদি রাখি, তাহলে এটা এই যে আমার স্ক্রুটা এটা একটু একটু বেঁকে যাবে এবং এখানে কন্ট্রোল কলাপস মেকানিজম কাজ করবে না এটা। এবং তখন মুভমেন্ট যেটা হবে, কন্ট্রোল কলাপস হবে না, তখন ওভার কলাপস হবে। ওভার কলাপস হলে তখন নন ইউনিয়ন হবে। এবং এখানে যে ইফেক্ট, এই ইফেক্টের নাম হচ্ছে বাকলিং ইফেক্ট। এই যে বেঁকে যাচ্ছে, এটা যদি 25 মিলিমিটারের বেশি হয়। আবার যদি এইটায় যদি 25 কম হয়, ধরে নিলাম এটা 20, এটা ধরলাম যে 20 mm, এটুক 20 mm যদি আমি রাখি কম্প্রেশন স্ক্রু প্লেসমেন্টের পরে, যদি 20 mm যদি থাকে, তাহলে আমার তখনও কন্ট্রোল ক্রস মেকানিজম ভালো মতো কাজ করবে না। তখন এই ইফেক্টের নাম হচ্ছে জ্যামিং ইফেক্ট, যে এটা জ্যাম হয়ে যাবে। যে নর্মালি যে একটু স্লাইড হবে 25 mm হলে যে কন্ট্রোল ক্রস মেকানিজম হয়, এই মেকানিজমটা এখানে কাজ করে। তাহলে এখানে বাকলিং ইফেক্ট গেল, জ্যামিং ইফেক্ট গেল। তো এখানে এখন প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ কন্ট্রোল কোলাপস। তো কন্ট্রোল কোলাপস হচ্ছে এখানে যদি ব্যারেল এবং থ্রেডের মধ্যে যদি 25 mm আমার ডিসটেন্স থাকে, তাহলে লোড বিয়ারিং এর সময় এই লেগ স্ক্রুটা এই ব্যারেলের মধ্যে মুভ করবে। এবং 25 mm ডিসটেন্স থাকলে কেবল এটা কন্ট্রোল ওয়েতে এটা মুভ করবে। তাহলে লেগ স্ক্রু যদি আমার এই ব্যারেলের মধ্যে মুভ করে, তাহলে যে প্রক্সিমাল ফ্র্যাগমেন্টটা এটা ডিস্টাল ফ্র্যাগমেন্টের উপরে আসে ফ্রিকশন হবে। তাহলে এখানে ফ্রিকশন হলে আমার এখানে কি হবে, কলাপ, তখন মার্জিনাল যে পয়েন্টগুলো এগুলো কলাপস হবে বা মার্জিনাল নেক্রোসিস হবে। তো মার্জিনাল যখন নেক্রোসিস হবে, আমরা জানি মার্জিনাল নেক্রোসিস হলে অস্টিওক্লাস্ট আসবে। অস্টিওক্লাস্ট আসার মানে অস্টিওক্লাস্ট হলে নেক্রোটিক পার্টগুলো খেয়ে ফেললে এর পরবর্তীতে অস্টিওক্লাস্ট কাজ করে ওখানে ইউনিয়ন করে দেবে। কন্ট্রোল ক্রস মেকানিজমটা হচ্ছে যে 25 mm যদি থাকে, এডুকেট লেন্থে থাকলে ডিস্টাল মানে প্রক্সিমাল যে ফ্র্যাগমেন্টটা, এই ফ্র্যাগমেন্টটা ডিস্টাল ফ্র্যাগমেন্টের উপর ফ্রিকশন হবে। ফ্রিকশন হলে মার্জিনাল নেক্রোসিস হবে। মার্জিনাল নেক্রোসিস হলে ওখানে অস্টিওক্লাস্ট আসবে। অস্টিওক্লাস্ট ওগুলোকে রিজলভ করার পরে এরপরে অস্টিওপ্লাস্টিক ফিলিং বা অস্টিওব্লাস্ট সেটাকে পূরণ করে দেবে বা ইউনিয়ন হবে। তাহলে এইটার এই যে ব্যারেলের মধ্যে যে এই যে লেগ স্ক্রু যে হেক্সাগোনালি শেপে যে প্লেস থাকে, তো এই প্লেসের কারণে এখানে 25 mm যদি আমি ডিস্টেন্স মেনটেন করতে পারি, তাহলে কেবল কন্ট্রোল ওয়েতে লোড বিয়ারিং এর সময়, মানে আপনার লোড বিয়ারিং বা আপনার ওয়েট বিয়ারিং এর সময় এখানে যে কন্ট্রোল ওয়েটের যে ফ্রিকশন হচ্ছে, এবং ফ্রিকশন হওয়ার কারণে মার্জিনাল ইনগুলা মার্জিনাল নেক্রোসিস হচ্ছে বা কলাপস হচ্ছে, এটাই হচ্ছে কন্ট্রোল কলাপস মেকানিজম। তো এটা যদি ওভার কলাপস হয়ে যায় বা 25 mm এর বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আবার এই মেকানিজম কাজ করবে না। আর সেক্ষেত্রে নন ইউনিয়ন হবে বা নন ইউনিয়ন চান্সেস, বাকলিং হবে, হ্যাঁ, বাকলিং ইফেক্ট হবে। কম হয়ে তো গেলে জ্যামিং হবে। হ্যাঁ, আর যদি কমে যায় তাহলে জ্যামিং ইফেক্ট হবে, তখনও সেটা আবার ভালো দিকে কাজ করবে। তো মোটামুটি ইন শর্টে স্যারেরা এটাই ধরে। ডিএসএস সম্বন্ধে আর বেশি আসলে ধরতে দেখিনি এখন পর্যন্ত। বাকিরা ওস্তাদরা বলবে যে আসলে কিছু দরকার কিনা, তবে আমার জানার মতো একটু জানলেই হয়। স্যার প্রথমে বলে যে আচ্ছা ডিএসএস করবা, তাহলে তুমি ডিএসএস এর এন্ট্রি পয়েন্ট বলো, কোথায় করবা, কিভাবে করতে হয়। তারপরে খুব বহু প্রশ্ন হচ্ছে ট্রিপল রিমারের পার্ট গুলা বলো। তারপরে যদি আরো ওস্তাদ শাইখ সিরাজের মতো যদি আপনারা ভালো পারফরমেন্স করেন, সেক্ষেত্রে তো আপনারা ডায়ামিটার গুলো ধরবে, ব্যারেলের আউটার ডায়ামিটার কত, ইনার ডায়ামিটার কত, তারপরে লেগ স্ক্রু ডায়ামিটার তো সবাইকে ধরবে। এই তো মোটামুটি ডিএসএস সম্বন্ধে আলোচনা। ট্রিপল রিমারের পার্ট গুলা একটু দেখাই দিয়েন ছবিটা পরবর্তীতে, কিংবা গ্রুপে একটু দিয়ে দিয়েন। আর একটা হচ্ছে ডিএসএস মানে তো ডাইনামিক হিপ স্ক্রু। আর এখন একটা ডিএসএস এর আরেকটা আমাদের কথা মধ্যে হচ্ছে যে অনেকে আসছে, এদের একটা কমন একটা প্রশ্ন থাকে, কেমন যে ভাই আমরা ডিএসএস কখন দিব, আমরা পিএফএন কখন দিব, আমরা ডিসিএস কখন দিব।
এইগুলো আমরা আমাদের মাথার উপর দিয়ে যায়। এটা তো শর্টকাটে যে 2 মিনিটের মধ্যে বলেন, বেশি সময় দিব না আপনাদের। আচ্ছা, তাহলে ডিএসএস আমরা কখন দেব? প্রথমে আমরা বলে নিয়েছি যে ডিএসএস দেব স্টেবল ফ্র্যাকচারের ক্ষেত্রে। স্টেবল ফ্র্যাকচার, ডাবল স্টেবল ইন্টারট্রোকেন্টারিক ফ্র্যাকচার। স্টেবল ইন্টারট্রোকেন্টারি ফ্র্যাকচারের ক্ষেত্রে আমরা ডিএসএস দেব, এবং কোনো ক্ষেত্রে যেমন বেজাল নেক ফ্র্যাকচারের ক্ষেত্রে কিন্তু ডিএসএস দেওয়া যায়, তো দেওয়ার নিয়ম। নেক ফিমার ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে ওইখানেও পিডিয়াট্রিক ডিএসএস ইউজ করে। পিএসসি ডিএসএস করা হয়। তো আমরা যেহেতু টোকেনটারে আছি, টোকেনটারিকের মধ্যে কাইল টাইপ 1 এবং কাইল টাইপ 2 কোনো ক্ষেত্রে, বা যদি পিএফএন পাওয়া না যায় সেক্ষেত্রে কাইল টাইপ 3 তেও ডিএসএস ইউজ করা যেতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে কিন্তু পিএফএন কখন কাইল ইউজ টাইপ করা যায়? কাইল টাইপ 4 এ কখনোই ডিএসএস নয়। স্যারেরা বলতো যে কাইল টাইপ 4 এ ডিএসএস কখনো নয়। এবং হ্যাঁ, তাহলে কাইল টাইপ 3-তে কখন আমরা ডিএসএস দিই? 3 তো আনস্টেবল। 3 তো আনস্টেবল, ইউজুয়ালি আমরা দিব না। ধরো আপনার কাছে নাই, এখন পিএফএন নাই, অন্য কোনো ইনস্ট্রুমেন্ট নাই। একাডেমিক ক্ষেত্রে আমরা বলবো যে দিব না, যেহেতু আমাদের একাডেমিক ডিসকাশন, আমরা দিব না। আমরা দিব না, হ্যাঁ, আমরা প্রেফার করবো না। আচ্ছা, আরেকটা হচ্ছে ডিসিএস মানে কি এবং ডিসিএস কখন দেয়? ডিসিএস হচ্ছে ডাইনামিক কন্ডাইলার স্ক্রু। কন্ডাইলার, ভেরি গুড। এটা কি আমাদের ফিমোরাল কন্ডাইলের জন্য আসলে এটা তৈরি করা এটা তো হয়েছিল? মেইনলি ফিমেল কন্ডাইলার তৈরি করা হয়েছিল। পরবর্তীতে এটা কাইল টাইপ 4 এর ক্ষেত্রে দেখা গেছে যে এটা ওই মিডিয়াল ডিসপ্লেসমেন্টটা প্রিভেন্ট করে বা ভালো কাজ করে দেখে এটা ডিসিএস টা কাইল টাইপ 4 এ ইউজ করা যায়। আর তাহলে মানে মোট কথা হলো যে আমরা কখন ডিএসএস কখন পিএফএন, এটা 1 নম্বর অ্যান্সার হচ্ছে স্টেবল 1 2 কাইল টাইপ 1 2 এর ক্ষেত্রে আমাদের প্রিফারেবল হবে ডিএসএস। আর কাইল টাইপ 3 4 এর ক্ষেত্রে আমার ইমপ্লান্ট বা ইনস্ট্রুমেন্ট হচ্ছে পিএফএন। আর আর আমরা কাইল টাইপ 4 এর ক্ষেত্রে আমরা ডিসিএস ইউজ করতে পারি। আর যদি স্যারেরা জিজ্ঞাসা করে ডিএসএস কি 3 ইউজ করা যেতে পারে কিনা, আমরা পিএফএন এ থাকবো। যদি ক্যাপাসিটি করে আমরা একজন প্রশ্ন করছে, সাব্বির আহমেদ, জি। রিভার্স অবলিক মানে কি? আচ্ছা, রিভার্স এই অবলিক সবাই প্রশ্ন করতে থাকেন স্ক্রিন শেয়ারটা দিলে চ্যাট অবস্থা বক্সে। ভালো হয়। স্ক্রিন শেয়ারটা স্ক্রিন শেয়ারটা তাহলে আপনার মোবাইলে চলে যান, ট্যাবে গেছি, স্ক্রিন স্টার্ট ব্রডকাস্ট। সবাই একটু মাইকটা অফ রাখেন আর চ্যাট বক্সে কোশ্চেনটা ড্রপ করেন। ওস্তাদ আমি দেখা যাচ্ছে, শেয়ার হচ্ছে কি? হ্যাঁ, দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে, সব দেখা যাচ্ছে। সব দেখা এই যাচ্ছে যে বলতে। এটা কাট আউট, এটা একটু বলে দেন, এটা মিস গেছে আপনার। হ্যাঁ, অনেক কিছু অনেক অনেক টিপ অনেক- অ্যাপেক্স ডিসটেন্স ট্যাড ও আচ্ছা, হ্যাঁ, এটা তো বলতে চাইছিলাম, অনেক কিছুই বলতে চাইছি, আসলে ইম্পর্টেন্ট। সময় নাই। তো আমার হচ্ছে যে আমি যে ডিএসএস স্ক্রু দিলাম, এটা ঠিক মতো আমার পজিশনে আছে কিনা, বা স্ক্রু পারচেসটা ভালো আছে কিনা আমি কিভাবে বুঝবো? এটা আমরা টিপ অ্যাপেক্স ডিসটেন্স, যে স্ক্রু লেগ স্ক্রু টিপ এবং সাবকন্ডাল বোন, এটা হচ্ছে অ্যাপেক্স বলে। তো এইটার ডিসটেন্সটা আমরা এপি ভিউ এবং ল্যাটারাল ভিউতে আমরা মেজার করব, মেজার করে আমরা সামেশন করব। এপি ভিউতে যদি এক্স হয়, ল্যাটারাল ভিউতে যদি ওয়াই হয়, তাহলে টিপ অ্যাপেক্স ডিসটেন্স হচ্ছে এক্স প্লাস ওয়াই। খুবই এই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই ডিসটেন্সটা অবশ্যই কতর মধ্যে হইতে হবে? লেস দেন 25 mm হতে হবে। এই ডিসটেন্স অবশ্যই লেস দেন 25 mm এর মধ্যে হতে হবে। যদি লেস দেন 25 mm হয়, তাহলে স্ক্রু পারচেসটা খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। স্ক্রু ফেল হওয়ার চান্স বা স্ক্রু কাট আউট হওয়ার চান্স কম। আবার দেখেন ভাইয়া ডিস্টেন্সটা, ওই যে এই ডিস্টেন্সটা
হুম 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 ওস্তাদ কি বললেন আবার বলেন। ডিস্টেন্সটা আবার একটু দেখান ভাই, ওই যে আচ্ছা ডিসটেন্সটা আবার দেখাচ্ছি, হ্যাঁ তাহলে কাটো ভাইয়া। এটা তো এপি ভিউ তাই না, এটা তো এপি। এপি থেকে লেগ স্ক্রুর যে টিপ, এই টিপ থেকে এই যে একদম সাবকন্ডাল রিজিয়ন পর্যন্ত যে ডিস্টেন্স, ফোবিয়া। হ্যাঁ ফোবিয়া পর্যন্ত, তো জি এটা ভাই। এক্স। আর ল্যাটারাল ভিউতে ওই সেম, ওই টিপ থেকে ওই অ্যাপেক্স বা ফোবিয়া পর্যন্ত এই যে ডিস্টেন্স, এটা ওয়াই। তো ধরলাম যে এটা প্রথমের দিকে এটা 15 আসছিল, পরে ল্যাটারাল ভিউ করে এটা আমরা পাইলাম 10, তাহলে 15 আর 10 মিলে হলো 25, এটা ভেরি গুড। বা প্রথমটা আমরা 12 পাইছিলাম, পরেরটা পাইছিলাম 10, তাহলে 15 আর 10 মিলে আহ কত আসলো 22। তো এইভাবে আমার জিনিসটা, তো বলতেছে যে যদি ডিস্টেন্সটা লেস দেন 25 হয় তাহলে পার্সেসটা খুবই সুন্দর হয়েছে, কিন্তু যদি এটা 25-এর বেশি হয়ে থাকে সেক্ষেত্রে পার্সেসটা ভালো হয়নি। সেক্ষেত্রে আমরা আমরা এখানে যদি আমরা শুধু কমন সেন্স ইউজ করি, তাহলে 25 ডিস্টেন্স মানে কি, 25 ডিস্টেন্স মানে হলো এই ডিস্টেন্স গুলো অনেক বেশি বেশি, এটা এটা টিপটা এই পর্যন্ত বা এটা টিপটা এই পর্যন্ত, যার কারণে তো দূরত্ব বেশি। তার মানে হলো আমার উইদিন যে 5 মিলিমিটার অফ সাবকন্ডাল বোন আমার যে প্রিন্সিপালটা ছিল ওটা মেনটেন হচ্ছে না। তো এটা যদি স্ক্রু যদি পর্যাপ্ত পরিমাণে আমরা এখানে না করতে পারি, তো সেক্ষেত্রে তো আমার দূরত্ব বেড়ে যাবে, তাহলে 25 এর বেশি হয়ে গেলে স্ক্রু পার্সেস ভালো হবে না, সেক্ষেত্রে স্ক্রু কাট আউট হওয়ার সম্ভাবনা থাকে। তখন আমাদের এইখানে যে ট্রাবিকুলি থাকে সে ট্রাবিকুলিরে ক্যাচ করতে পারে না, যদি এখানে পুরাটা যে মানে এই পর্যন্ত ওয়াটস না ঢুকে ট্রায়াঙ্গল, তখন হ্যাঁ ওয়াটস ট্রায়াঙ্গেলে। ওয়াটস হ্যাঁ, ভেরি গুড। ট্রায়াঙ্গলের, ওয়াটস ট্রায়াঙ্গলটা এখানে এটা তো নেকে আমরা ওস্তাদ আলোচনা করবে যে এই ওয়াটস ট্রায়াঙ্গলটা আমাদের নর্মাল গুড পার্সেসের হচ্ছে যে এই ওয়াটস ট্রায়াঙ্গলটা ক্রস করে যেতে হয়। ভেরি সেক্ষেত্রে গুড। আমার যদি টিপ অ্যাপেক্স ডিসটেন্স যদি আমাদের বেশি হয়, বেশি হলে তো স্ক্রু আমার ফার্দার প্রসিড হচ্ছে না, ওইটা ওই টিপ অ্যাপেক্স ডিসটেন্সের কাছাকাছি বা ওর মধ্যে হওয়ার সম্ভাবনা থাকতেছে, যার কারণে পার্সেস ভালো হবে না, সেটা কাট আউট হওয়ার সম্ভাবনা থাকবে। কাট আউট মানে কি, এটা কি ভেঙে যাওয়া নাকি বাইরে না চলে না, যাওয়া? কাট আউট মানে বের হয়ে চলে আসা, বের হয়ে চলে আসা, আমারও ওই সময় একটা ধারণা ছিল কাট মানে তো কেটে যাওয়া নাকি, কাট আউট মানে স্ক্রুটা বের হয়ে আসা, ইডিয়াম ফ্রেশ মনে হয়। এই যে ছবিতে আছেই তো দেখাই তো যাচ্ছে, কাট আউট হয়ে যাচ্ছে। এই যে দেখেন। আচ্ছা, আমরা কোশ্চেন অ্যান্সার পর্বে চলে যাই কেমন? জি রিভার্স অবলিক ওস্তাদ, জিনিসটা কি বলেন? ওস্তাদ ওই টাইপে চলে যাই, টাইপে গেলে তো সুন্দর করে বোঝা যাচ্ছে। একটু খালি 1 মিনিট সময় দেন, তাহলে আঁকা আঁকির আর বিষয়টা থাকতেছে না। গুরু আমি এমনি দেখতে পারতাম। দেখেন ওস্তাদ টাইপ 4 যেটা আমাদের নর্মালি স্ট্রাকচার প্যাটার্ন এখানে কি ছিল। এটা আঁকেই দেখাইতেন না হয়। আচ্ছা এখানে আঁকাচ্ছি, সমস্যা কি, আঁকেই যেহেতু দেখাইতে হবে এখানে আঁকাচ্ছি, দাঁড়ান। আমার আবার ওই হেড নেক আঁকলে একটু অন্য জিনিস আঁকা হয় তো, এটা আবার কেমন কেমন জানি লাগে। তো নর্মালি আমাদের, আরে বাবা, প্রোপেন্টারিক লাইনটা দেখান। হ্যাঁ ওস্তাদ দেখাইতেছি ওস্তাদ, এই যে শেপটা একটু চিকন হয়ে গেছে তো মোটা করলাম আর কি। তো নর্মালি আমাদের গেটার টোকেনটার থেকে লেজার টোকেনটারের দিকে আমাদের ফ্র্যাকচার লাইনটা হয়, হ্যাঁ, তাই তো, মানে ল্যাটারাল কর্টেক্স থেকে মিডিয়াল কর্টেক্সের দিকে, এটা তো আমার নর্মাল ফ্র্যাকচার প্যাটার্ন, তাই না। এই যে অবলিক ফ্র্যাকচার প্যাটার্নটা হচ্ছে ল্যাটারাল থেকে মিডিয়ালের দিকে বা ল্যাটারাল কর্টেক্স থেকে মিডিয়াল কর্টেক্সের দিকে। তো ফ্র্যাকচার যখন এই মিডিয়াল কর্টেক্স থেকে ল্যাটারাল কর্টেক্সের দিকে যাবে, মিডিয়াল থেকে এই যে ল্যাটারালের দিকে আসলো, তো এটা আপনার তো হচ্ছে ইন্টারটোকেন্টারিক লাইনের প্যারালালি না যে যদি আপনার পারপেন্ডিকুলার যায়। হ্যাঁ, ওই লাইনের যদি পারপেন্ডিকুলার হয়, হ্যাঁ সেটা বলতে পারেন। কিন্তু রিভার্স অবলিক মানে কি, এটা একটা অবলিক ফ্র্যাকচার, আর সেই অবলিগের রিভার্সলি এটাও কিন্তু অবলিকে, কিন্তু এটা ছিল ল্যাটারাল থেকে মিডিয়াল আর এটা মিডিয়াল থেকে ল্যাটারাল, জাস্ট অবলিক অপোজিট, ওই জন্য বলছে রিভার্স অবলিক। রিভার্স মানে কি, রিভার্স মানে একদম ডাইরেক্ট বিপরীত। বিপরীতটা কিভাবে হইলো,
বিপরীতটা হলো যে গেটার টগেন্টার থেকে এই যে লেজার টগেন্টারের দিকে এটা অবলিক একটা ফ্র্যাকচার। আমার যে ইন্টার টগেন্টারি ফ্র্যাকচারটা গেটার থেকে লেজার, এটা একটা অবলিক। সেম অবলিক ফ্র্যাকচারটা লেজার টগেন্টার থেকে যদি সাবটগেন্টারি রিজনের দিকে যায়, তো এটা ছিল ল্যাটারাল কর্টেক্স থেকে মিডিয়াল কর্টেক্সের দিকে, আর এটা মিডিয়াল কর্টেক্স থেকে ল্যাটারাল কর্টেক্সের দিকে, এবং অবলিক প্যাটার্নটা হচ্ছে পূর্বের অবলিক প্যাটার্নটার থেকে একদম রিভার্স প্যাটার্ন, তার কারণে এটা রিভার্স অবলিক। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাই। একজন জিজ্ঞেস করছে যে ভাইয়া ওয়ার্স ট্রায়াঙ্গেল কি? আচ্ছা, ওয়ার্স ট্রায়াঙ্গলটা যদি বুঝাইতে হয় তাহলে ওটা চিত্র এঁকে বুঝাই। সেটা হলো, এটা হচ্ছে হেড, নেক, লেটার টগেন্টার, লেজার টগেন্টার। তো এটা বুঝতে হলে আমাদের ট্রাবিকুলার প্যাটার্ন অফ দা টোকেন্ডারি রিজন এবং নেক রিজনে আমার ট্রাবিকুলার প্যাটার্নটা বুঝতে হবে। তো ট্রাবিকুলার প্যাটার্নটা কি জিনিস? আমরা জানি যে মিডিয়াল কর্টেক্স থেকে যে ট্রাবিকুলিগুলা তৈরি হয় বা যে ট্রাবিগুলো যায়, সেটাকে আমরা কম্প্রেসিভ ট্রাবিকুলি বলি, কম্প্রেসিভ ট্রাবিকুলি। আর ল্যাটারাল কর্টেক্স থেকে যে ট্রাবিকুলা তৈরি হবে সেটা হচ্ছে টেনসাইল ট্রাবিকুলি। তাহলে কম্প্রেসিভ ট্রাবিকুলি, টেনসাইল ট্রাবিকুলি। তো মিডিয়াল কর্টেক্সের দিকে যদি হেড নেকে রিজনের দিকে যায়, সেটা হচ্ছে প্রাইমারি কম্প্রেসিভ। এই ট্রাবিকুলিটা হচ্ছে প্রাইমারি কম্প্রেসিভ। আবার মিডিয়াল কর্টেক্সের দিকে থেকেই যদি গেটার টগেন্টারের দিকে যায়, সেটা হচ্ছে সেকেন্ডারি কম্প্রেসিভ। ল্যাটারাল কর্টেক্স থেকে যদি হেড নেকের দিকে যায়, সেটা হচ্ছে প্রাইমারি টেনসাইল। আবার ল্যাটারাল কর্টেক্স থেকে যদি গেটার টগেন্টারের দিকে যায়, সেটা হচ্ছে সেকেন্ডারি টেনসাইল। তার মানে কম্প্রেসিভ ট্রাবিকুলি দুই ধরনের, প্রাইমারি কম্প্রেসিভ, সেকেন্ডারি কম্প্রেসিভ। টেনসাইল ট্রাবিকুলি দুই ধরনের, প্রাইমারি, সেকেন্ডারি। যদি মিডিয়াল কর্টেক্সের দিকে হেড নেকের দিকে যায়, সেটা হচ্ছে প্রাইমারি কম্প্রেসিভ। আবার মিডিয়াল থেকে যদি গেটার টগেন্টারের দিকে যায়, সেটা সেকেন্ডারি কম্প্রেসিভ। ভাই শুধু ওয়ার্স ট্রায়াঙ্গেলটা বলেন। আচ্ছা, তাহলে মিডিয়াল কম্প্রেসিভ ট্রাবিকুলি মানে প্রাইমারি কম্প্রেসিভ ট্রাবিকুলি, সেকেন্ডারি কম্প্রেসিভ ট্রাবিকুলি এবং প্রাইমারি টেনসাইল ট্রাবিকুলির মাঝখানে যে অ্যাঙ্গেলটা, এই রিজিয়নটা, অন্য একটা কালার দিয়ে মার্ক করেন। এই রিজিয়নটা, এইটাই হচ্ছে ওয়ার্স ট্রায়াঙ্গল। ওকে, ঠিক আছে, আমি একটা গ্রুপে ছবি দিয়ে দিছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এইখানে এটার ইম্পর্টেন্স কি? এইখানে ইম্পর্টেন্স, এখানে ট্রাবিকুলার প্যাটার্ন কম। তো ট্রাবিকুলার প্যাটার্ন বা এই ট্রাবিকুলি যেখানে যত কম হবে, সেই বোনসের সেই রিজিয়নে পারসেসটা কম হবে। আর যেখানে এই ট্রাবিকুলি গুলো থাকবে, ওই রিজিয়নে স্ক্রু যদি আমরা ফিক্স করতে পারি, তাহলে পারসেসটা ভালো হবে, গুড পারসেস। ওকে, ঠিক আছে। আরেকজন প্রশ্ন করছে যে বডি ওয়েট লিভারাম, অ্যাবডাক্টর লিভার, এটা যখন আমাদের নেক অফ ফিমার কিংবা এভিয়ান, তখন আমাদের এই টপিকটা এটা আসবে। এটা অনেক আসবে, বোঝানো আর কি। ওটা বড় তাহলে জিনিস। ভাইয়া আপনি বাসায় যান, অলরেডি 12টা বেজে গেছে। আপনি কিভাবে বাসায় যাবেন এটা কথা। আপনি জি বাসায় যেতে ওস্তাদ, না পারলে ইনশাল্লাহ। আপনি আমার এখানে চলে আসেন। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট আপনি এই করে। পিএফএনটা আগামীকাল তাহলে একটু বলে দিয়েন। ইনশাল্লাহ ওস্তাদ, সবাই ভালো ওকে, থাকবেন, থ্যাংক ইউ সুস্থ ভাই, থাকবেন। থ্যাংক ইউ। সবাই আছে আসসালামু তো? আলাইকুম। আচ্ছা, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম।